ওয়েলকাম টু এনসেনার ম্যাথমেটিক্স কোর্স। আমরা আজকে শুরু করতে যাচ্ছি কলেজ অ্যাডমিশন। কি এসএসসি পরীক্ষা তো শেষ, তাই না? অনেক বিরতিও হয়েছে, তো একটু কলেজ অ্যাডমিশনে চলে আসো সবাই মিলে। পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, কারণ সামনে তোমাকে অনেক বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন বেশ কম্পিটিটিভ। হ্যাঁ, অনেকে বলে যে চাকরির পরীক্ষা তো নাকি এত কম্পিটিশন হয় না, তো সেটার জন্য একটা প্রস্তুতি। তোমরা একটা মেজর পরীক্ষা শেষ করে এসছো, পরীক্ষা ভালো হয়েছে তো নাকি? হওয়াই উচিত। আচ্ছা, যদি না হয় ডট ফরি। অনেক সময় দেখা যায় যে অনেকের পরীক্ষা অতটা ভালো হয়নি, কিংবা পরীক্ষা ভালো হয়েছে কিন্তু পরবর্তীতে রেজাল্টে তো অনেক সময় উল্টোপাল্টা হয়ে থাকে। সেটা নিয়েও খুব বেশি ওয়ারি করার কিছু নেই। তুমি কি সেটা তুমি জানো তো নাকি? তাহলেই চলবে। আচ্ছা, তোমার জানাটাই ইম্পর্ট্যান্ট যে তুমি ভালো কি না সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, প্রতিযোগিতায় গেলে কি হয়? প্রতিযোগিতায় গেলে অনেকগুলো জিনিস তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো নাই, সেই পড়াগুলো কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় যখন তুমি নামলে তখন তো কিন্তু সেই পড়াগুলো তোমার হয়ে যাচ্ছে। আর সেই পড়াগুলোর আরেকটা দরকার আছে কিন্তু। কি দরকার বলো তো? দরকারটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট যে সিলেবাস আছে, একাডেমিক বলো কিংবা পরে ভর্তি পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে, সেই জায়গাতে কিন্তু তুমি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে একটা লিঙ্ক হচ্ছে তোমার এই অ্যাডমিশন যে কোচিংটা আছে বা অ্যাডমিশন যে পড়াটা আছে, এই পড়াটা করলে যে গ্যাপগুলো তোমার রয়েছে নবম দশম শ্রেণীতে পড়া বা এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমার যে গ্যাপগুলো রয়েছে, সেই গ্যাপগুলো কিন্তু এখানে কাভার হয়ে যাচ্ছে। অধিকাংশই যারা এইটা প্রস্তুতি নিয়ে থাকে তারা আপার 10%-এর ভিতরে আছে। আপার 10%। কেন? কারণ বেশিরভাগ আসলে একটা খুব নর্মাল স্টুডেন্ট, যারা একটু নর্মাল পড়াশোনা করেছে তাদেরও অনেকের মেরিট খুব ভালো, কিন্তু দেখা যায় যে তারা কলেজ অ্যাডমিশনে বা ওইরকম অ্যাম্বিশাস না যে আমি কলেজ অ্যাডমিশনে যাব, এরকম থাকে আর কি। ইন দ্য কেস তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অবশ্যই তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে তুমি কলেজ অ্যাডমিশনটা করছো। আবার অনেকে একাডেমিকও শুরু করেছো, নো প্রবলেম, আমাদের একাডেমিক কোর্স তো আছেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এনিওয়ে, আমরা যেহেতু কলেজ অ্যাডমিশন নিয়ে কথা বলছি, একাডেমিক সাইডে আজকে আর যাচ্ছি না, ঠিক আছে তো নাকি? ভুল হলে বলবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন এখানে বিশেষ করে 3টা বা 4টা কলেজে অ্যাডমিশন হয়ে থাকে। নটরডেম কলেজ, আমরা সংক্ষেপে এনডিসি বলি আর কি, আরেকটা হচ্ছে হলি ক্রস, আরেকটা হচ্ছে সেন্ট জোসেফ, আর সেন্ট গ্রেগরিতেও কিছুটা অ্যাডমিশন টাইপের ব্যবস্থা আছে। 3টা একই মিশনারি পরিচালনা করে আর কি, তোমরা তো সবাই জানো। এনিওয়ে, দীর্ঘায়িত না করি, আমরা এই অ্যাডমিশনটা সবাই ভালো করে প্রস্তুতি নেব, পরীক্ষা দেই বা না দেই, আর চেষ্টা করবো পরীক্ষাটা দেওয়ার, তাহলে একটু যাচাই হয়ে গেল আর কি। হয়তো অনেকে পরীক্ষা দিয়ে চান্স পেয়েও ভর্তি হবে না, এটা খুবই স্বাভাবিক, দূরত্বের ব্যাপার আছে। কেউ আবার প্রত্যন্ত অঞ্চলে থাকে, সেখান থেকে এসে ভর্তি হবে না, তার এলাকাতেই সে পড়বে। সো ইট ইজ নট এ বিগ ডিল, ইটস নট এ বিগ ডিল। চেষ্টা করবো যতটুকু পজিটিভ থাকা যায়, এটাই ব্যাপার। পজিটিভ বলতে কী বলেছি বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এবার একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে, এটা তো ম্যাথমেটিক্স ক্লাস, প্রথমেই ওয়েলকাম করলাম যে ম্যাথমেটিক্স ক্লাসে আমরা স্বাগত জানাই। ম্যাথমেটিক্স কিন্তু 2টো পেপার আছে নবম দশম শ্রেণীতে, একটা হচ্ছে জেনারেল ম্যাথ বলি, আরেকটা হচ্ছে হায়ার ম্যাথ বলি। পেপার দুটোর সিলেবাসে কিছু মিল থাকলেও কিছু অমিলও আছে। 2টো পেপার মিলে প্রায় 31টার মতো চ্যাপ্টার আছে হয়তো বা, তোমরা তো জানো নাকি? আচ্ছা, 31টার মতো চ্যাপ্টার আছে। ওকে, তাহলে কী হচ্ছে, এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়া আছে, বোর্ড আঙ্গিকে পড়া আছে, বেসিক নেওয়া আছে, যেহেতু সময় এসএসসিতে সময়টা একটু বেশি থাকে, ইন্টারমিডিয়েটের সময়টা একটু কম থাকে, সো বেসিক নেওয়া আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাতে যেই বিষয়গুলো তোমরা অনেকে খেয়াল করবে না, যারা অনেকে কিছু বিষয় আছে যেগুলো অনেকে খেয়াল করবে না বা করার কথা না, বা জেনারেলি একাডেমিক টিচাররা খেয়াল করিয়ে দেয় না ওই জায়গাগুলো, কারণ ওটা কখনোই কাজে লাগে না, সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি চেষ্টা করব সেই জায়গাটা তোমাদেরকে খেয়াল করিয়ে দিতে। তোমরা কিন্তু পারো না এমন না, তোমরা পারো, কিন্তু সেটাকে শর্টকাটে কীভাবে করা যায়, অল্প জায়গা খরচ করে অল্প সময়ে কীভাবে করা যায়, এমনকি ক্যালকুলেশনেরও কিছু শর্টকাট ম্যাথোডোলজি আছে, সেই ম্যাথোডোলজিগুলোকে আমরা আলোচনা করব। তাহলে কি হচ্ছে, তুমি অল্প সময় করতে পারবে, এবং এক একটা অঙ্কের ক্ষেত্রে, যেমন এমসিকিউতে একটা স্টাইল ফলো আপ দিতে হয়, তোমরা অনেক অপশন টেস্ট সম্পর্কে জানো, আবার অপশন টেস্টের বাইরেও কিছু শর্টকাট আছে, একটা চিহ্ন দেখে প্লাস না মাইনাস, এটা দেখে কিন্তু বলে দেওয়া যায় যে এটা অ্যান্সার হবে কি হবে না।
সো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, একটা সংখ্যা দেখে বলে দেওয়া যায় যেখানে সহগ এত আছে তাহলে এটা অ্যান্সার না, ওইটা অ্যান্সার, ও সহগ এত থেকে এতর ভিতরে হবে বা এত হতে হবে, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো সেইভাবে দ্রুত কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো সেখানে দেখতে হবে। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে রিটেন টাইপের প্রশ্ন হচ্ছে, সো এটা কিন্তু কোনো পার্টিকুলার প্যাটার্ন ফলো করে না। এই বুঝেছিস আমার কথা? মনোযোগ দিয়ে কিন্তু, হ্যাঁ সবাই, তাহলে পার্টিকুলার প্যাটার্ন ফলো করে না, অনেকটা বুয়েট অ্যাডমিশনের মতো, অনেকটা যে কীরকম এটা এই বছর এটা আসছে, পরের বছর এই জাতীয় আরেকটা জিনিস আসবে বা এটাই আসবে, বা এই চ্যাপ্টার থেকে এরকম ধরনের এসছে তাহলে এই সিকোয়েন্সে গেলে এটা পাওয়া যায় পরে, এরকম কোনো ব্যাপার নাই এখানে। তার মানে আপনাকে থরোলি স্টাডি করতে হবে। কী স্টাডি করবেন? বই আছে আপনার কাছে, কেউ কেউ আবার গাইড বই কিনে রেডি আছেন, তো গাইড বইতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো হুবহু থাকে না। কেন হুবহু থাকে না? কারণ প্রশ্নটা কিন্তু বের হয় না বাজারে। সো একটু তত্ত্ব কথা বলে নিচ্ছি আর কি, যাতে সবার প্রস্তুতি নিতে সহজ হয়, অন্য কিছু নয়। হ্যাঁ, আসলে আমাদের প্রস্তুতি এবং কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ ব্যাপার আছে না, বাংলাদেশ সেনাবাহিনীর একটা কথা আছে, ঠিক ব্যাপারটা ওই রকম আর কি, যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। সো সেই জন্য আমি বলবো যে এই প্রশ্নগুলো কিন্তু বাজারে পাওয়া যায়, প্রশ্নগুলো কিন্তু শুনে এসে শুনে শুনে লেখা, অর্থাৎ যে পরীক্ষা দিয়েছে তাদের কয়েকজনের কাছ থেকে প্রশ্নগুলো শোনা হয়, শোনার পরে সেই প্রশ্নগুলো কিন্তু লিখে দেওয়া হয়। সো হুবহু প্রশ্ন নাও থাকতে পারে। আর প্রশ্ন যেহেতু প্যাটার্ন ফলো করে না, কোনো বছর এমসিকিউ, কোনো বছর এক কথায় উত্তর, কোনো বছর সত্য মিথ্যা, কোনো বছর হচ্ছে একটুখানি অঙ্ক করে তারপরে দিতে হবে, এই ধরনের থাকে। সো আবার কোনো বছর মিক্স থাকে, এমসিকিউও আছে, এমসিকিউ ঠিক না, এক কথায় উত্তরও আছে, আবার একটু অঙ্ক করতে হবে, সেরকম প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা জগা খিচুড়ি অবস্থা, মানে সব দিক থেকে আমাকে পারতে হবে আর কি। আর তোরা তো পারিস, তাহলে টেনশনের তো কোনো কারণ নেই। তাহলে ওইভাবে আচ্ছা, গণিত বলা হয় যে এখানে উচ্চতর গণিত থাকবে না, কেউ কেউভাবে সাধারণ গণিত থাকবে না। আমার কথা হচ্ছে যে এটা গণিত থাকবে। সো উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের যা সিলেবাস আছে সবটাই স্টাডি করবি। আর সাধারণ গণিতের সিলেবাসের কিছু জিনিস উচ্চতর গণিতে কাজে না লাগালে ওই পারবি না, কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে সাধারণ গণিতে যেমন জ্যামিতি বেশি আছে, তাহলে এই জ্যামিতি বেশি থাকলে এখন কি করবি? তাহলে জ্যামিতি বেশি আছে, এখন তো একটা বিপদের কথা, এটা থেকে তো তেমন কিছু আসবে না। তো জ্যামিতি থেকেও কিন্তু প্রশ্ন করার মতো জায়গা আছে, ইন্টেলেকচুয়াল প্রশ্ন করার জায়গা আছে। তো সেই জায়গাগুলোকে যদি একটু খেয়াল করা যায়, জিনিসগুলো জানা আছে কিন্তু খেয়াল করা হয়নি, এরকমও হতে পারে কোনো কোনো জায়গায়। তো সেই ক্ষেত্রে ওই জায়গাগুলো খেয়াল করে দেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য। আবার অনেকে ভাববি যে ঠিক আছে, এই স্যার হচ্ছে যে সবগুলো জায়গা বলছে না, পুরো সিলেবাসটা এখানে পড়াচ্ছে না, স্যার শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়াচ্ছে। না, এটি ইম্পর্টেন্ট জায়গা না, পুরো সিলেবাস পড়াচ্ছি না, কথাটা কিন্তু সত্য, কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটা যে শুধু পড়াচ্ছি ব্যাপারটা সেরকম না। যেই জায়গাটাতে স্টুডেন্টরা খেয়াল না করতেই পারে সেই জায়গাটাতে ফোকাস করার চেষ্টা করছি, কিংবা যেই জায়গাতে শর্টকাট আছে সেই জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করছি। বুঝছিস তো নাকি? কথা শুনছিস? এই ঘুমাচ্ছে কে? ঘুমাবি না, খবরদার ঘুমাবি না। ঘুম পেলে লেকচার বন্ধ করে পরে লেকচারটা আবার দেখবি, কোনো প্রবলেম নাই, কিন্তু ঘুমাতে ঘুমাতে দেখলে ঘুমও হলো না, লেকচার দেখা হলো না। আচ্ছা, দুষ্টুমি করলাম একটু আর কি, তোরা বুঝিস এগুলো, অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন তো কলেজের স্টুডেন্ট হয়ে যাবি। আচ্ছা, এবার আমি বলি যে ওই গণিত দুইটা দুই রকমের এমন কথা কিন্তু ব্যাপারটা না, এটা গণিত, এটা সাধারণ গণিত নাকি উচ্চতর গণিত এটা ব্যাপার না, এটা গণিত। তো আমাদেরকে সব মিলায় প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে, তাহলে আমরা চান্স পেয়ে যাবো। চল, বেশি ভনিতা করার দরকার নেই, আরও তো লেকচার আছে, সেগুলোতে কথা বলবো। চল, ওমা, এখানে যে বাস্তব সংখ্যা, বাস্তবে যে সংখ্যা দেখা যায় তাকে বাস্তব সংখ্যা বলে নাকি? আচ্ছা ঠিক আছে, আসলে বাস্তব সংখ্যা একটা, আমরা যেই সংখ্যাগুলো এসএসসি পর্যন্ত পড়ে এসেছি সেগুলো সবই বাস্তব সংখ্যা। আমরা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা অনেকে পড়তে শিখে গেছো যে এখানে কাল্পনিক সংখ্যা বলে একটা ব্যাপার আছে, এবং বাস্তব সংখ্যা একটা পার্ট আর কাল্পনিক সংখ্যা একটা পার্ট, এর বীজগাণিতীয় একটা সমষ্টি আছে, এই সমষ্টিটা কিন্তু জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা জটিল করে না পড়ে সহজ করে পড়ার জন্য ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো আমরা দেখব, অ্যানসারের কোর্স থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আমরা বাস্তব সংখ্যাকে আরও বাস্তবে সহজ করে দেখার পদ্ধতিটা একটু দেখি, চলেন। তাহলে গেল, চলেন তো কি আছে, অমূলদ সংখ্যা। ওই অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোনো উদাহরণ নাই। আচ্ছা ঠিক আছে, আমি চলেন অমূলদ সংখ্যার একটা উদাহরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, যদি মূল তো বুঝেন নাকি, বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল ইত্যাদি বিভিন্ন রকমের মূল আছে না। আচ্ছা, এইবার এই মূল হচ্ছে, ধরেন একটা বর্গমূলই দিলাম ফার্স্টে, আপনারা এটা খুব ভালো করে জানেন, এটা অনেকে প্রমাণ করে এটা অস্থির,
নবম দশম শ্রেণীতে, সেটা হলো √2 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, √2 অমূলদ সংখ্যা, এটাকে প্রমাণ করার পরে আমাকে বলতে হবে। আমি কি একবারে বলতে পারি না? হ্যাঁ, একবারে বলতে পারি। কারণগুলো এখানে মেনশন করছি না, যারা কারণগুলো জানে, যারা জানে না তাদের এখন এটার দরকার নেই। উচ্চতর মাধ্যমিক শ্রেণী তো আছেই, সেখানেও তো আমার বিষয়গুলোকে কাজে লাগাতে হবে, বড় বড় অঙ্ক করতে হবে। সো √2 একটি অমূলদ সংখ্যা কেন, সেটা হচ্ছে আমি বুঝবো কীভাবে, প্রমাণ না করি সেটা একটু খেয়াল করেন, তাইলে হয়ে যাচ্ছে, আর কিছু না। চলেন, √2 একটি অমূলদ সংখ্যা। এটা এই কারণে অমূলদ সংখ্যা যে দেখেন রুটের নিচে একটা বর্গ কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা থাকা উচিত। আচ্ছা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ থাকা উচিত, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ আসবে না। কোনো একটা সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যা বলা ঠিক হবে না, কোনো একটা সংখ্যার বর্গ থাকা উচিত এটার নিচে। কেমন ধরনের সংখ্যার বর্গ? মূলদ সংখ্যার বর্গ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো একটা মূলদ সংখ্যার বর্গ যদি এইখানে থাকে, তাহলে তার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। কথাটা শোন কিন্তু ভালো করে, তোরা জানিস তারপরেও। হ্যাঁ, এখানে একটা পাওয়া যাবে। যেমন একটা উদাহরণ যদি আমরা আসি, সেটা হলো 4। এটা 2 একটা মূলদ সংখ্যা, 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, তার উপরে রুট দিলে অবশ্যই এটা 2 পাওয়া যাবে। আপনারা বলেন +-2, তাই না? আচ্ছা, প্লাস মাইনাসের ঝামেলা থাকে, আপাতত দূরে থাকি, দূরে থাকি। তাহলে আপাতত দূরে থাকলাম, প্লাস মাইনাসের ঝামেলা থাকে। তাহলে এখানে কি হলো, √2 একটি অমূলদ সংখ্যা, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, তার বর্গমূল করলে একটা ভগ্নাংশ সংখ্যা আসবে। আসুক, ভগ্নাংশ আসতে দিন, কোনো সমস্যা নেই। এই ভগ্নাংশ যদি আসে, তাহলে এই ভগ্নাংশটা, এটা আপনারা প্রমাণটা যারা বুঝেছেন তাদের ক্ষেত্রে আপনারা খুব ভালো করে বুঝেন। প্রমাণটা নিয়ে এখন আলোচনা করবো না, ডিস্টার্ব করতে আসিনি। ওকে, তাহলে কি হচ্ছে, এই যে √2 একটি অমূলদ সংখ্যা, এবং এটা কেন অমূলদ? কারণ একটা ভগ্নাংশ সংখ্যাকে বর্গ করার পরে 2 আসতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাকে বর্গ করলে তো ভগ্নাংশই আসবে নাকি? আচ্ছা, যাই হোক, আপনারা জানেন, একটু খালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে তুই বেটা এটা জানিস, কিন্তু তুই খেয়াল করতেছিস না। দেখ, এটাই হচ্ছে এই ক্লাসগুলোর উদ্দেশ্য। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি √2কে কী করলাম, √2কে আমি যদি বর্গমূল করি, তাহলে একটা ভগ্নাংশ সংখ্যা আসবে। আপনারা হয়তো জানেন 1.41 ইত্যাদি হাবিজাবি একটা কিছু আসতে থাকবে। তো এই সংখ্যাটাকে বর্গ করলে কখনোই, একটা ভগ্নাংশকে বর্গ করলে কখনোই এটা একটা অখণ্ড সংখ্যা আসবে না। তাহলে এটা অবশ্যই যৌক্তিকভাবে, আর কথা বেশি বললাম না, এখানে আরও অনেক কথা বলা যায়। আচ্ছা, যৌক্তিকভাবে এইটা কখনোই কিন্তু এইটার বর্গ এটা হইতে পারে না। তাহলে অবশ্যই আরও কিছু আছে, এইভাবে চলতে থাকবে। এইভাবে যদি দশমিকের পরে অসীম দশমিক স্থান পর্যন্ত চলতে থাকে কোনো সংখ্যা, কি বলছে, এইবার কিন্তু গুরুত্ব দিতে হবে। যারা হাঁচি কাশি দিচ্ছে, হাই তুলতেছে, ঘুমাচ্ছে, তারা একটু রেডি হন। দশমিকের পরে অসীম দশমিক পর্যন্ত চলে গেছে এরকম একটা সংখ্যা, যারা প্রমাণটা করেছেন √2 একটি অমূলদ সংখ্যা, তারা জানেন বিষয়টা। তারপর চোখে আঙ্গুল দিয়ে সহজে যেভাবে দেখা যায় সেই জিনিসটা বলছি এখন, শুনেন, মনোযোগ দেন, বোর্ডের দিকে তাকান, আমার দিকে না তাকালেন বোর্ডের দিকে তাকান। আচ্ছা, সেটা কি, সেটা হচ্ছে 1.41। এই যে সংখ্যাটা এভাবে যদি ডট 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 দেওয়া হয়, তাহলে অসীম দশমিক পর্যন্ত চলে গেছে, কিন্তু কোনো নির্দিষ্ট সেট সিকোয়েন্সিয়ালি রিপিট করছে না। কি বলছি, নির্দিষ্ট সেট সিকোয়েন্সিয়ালি রিপিট করছে না। সাপোজ 41 এটাই রিপিট করছে, 41 এরকম হচ্ছে না, তাহলে এই সংখ্যাটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। কয়বার বলছি? অনেকবার বলে ফেলছি, বিষয়টাকে খেয়াল করতে হবে। এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাকে দশমিকের মাধ্যমে চেনার উপায়টা কি? এত কথা বলার কোনো দরকার নাই, সহজে চেনার উপায়টা হচ্ছে, দশমিকের পরে অসীম দশমিক স্থান পর্যন্ত সংখ্যা আসতেই আছে, অঙ্ক আসতেছে, এবং এই অঙ্কগুলো যে আসছে, এই অঙ্কগুলোর কোনো রিদম নাই, অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বসানো কয়েকটা অঙ্ক বারবার আসছে না। যেমন 41, তারপরে আরেকটা আসলো, আপনারা জানেন কত আসে, কয়েক ডিজিট পর্যন্ত অনেকেরই মুখস্থ। সো তারপরে আসলো, তো কোনো ঠিক ঠিকানা নেই তারপর কোনটার পরে কী আসতেছে। এরকম যদি হয়, তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটাকে চিনবেন কীভাবে? দশমিকে থাকলে চিনবেন হচ্ছে, এরকম একটা পয়েন্টের পরে কিছু সংখ্যা লেখা থাকবে, কোনো পৌনঃপুনিক চিহ্ন থাকবে না, অর্থাৎ
দুটো ফোঁটা থাকে না মাথার মধ্যে, পৌনঃপুনিক, বা একটা থাকে। সো এগুলো কিছু থাকবে না এবং এটা আসতেই থাকবে আসতেই থাকবে। এটা একটা চেনার উপায়। এই চেনার উপায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, গেল এইভাবে। তাহলে আপনার কিউব রুট অফ 5ও কিন্তু অমূলদ সংখ্যা, যে কোনো জিনিস। কারণটা হচ্ছে 5 কোনো মূলদ সংখ্যার 5 কোনো মূলদ সংখ্যার ঘন নয়। কি নয়? ঘন নয়। ঘন মানে কোনটা বেশি গাঢ় কোনটা কম গাঢ় ব্যাপারটা সেটা না। ঘন মানে হচ্ছে কিউব আর কি, এটা আপনারা জানেন। আচ্ছা, একটু মজা করলাম, মজা তো করতে পারি নাকি? আচ্ছা আসেন, এবার হচ্ছে কোনো 5 কিন্তু কোনো মূলদ সংখ্যার ঘন নয়। মূলদ সংখ্যার যদি ঘন হতো 5, তাহলে তার ঘনমূল নির্ণয় করার সময় ওই সংখ্যাটা আসতো এবং সেটা একটা মূলদ সংখ্যা হইতো। তাহলে কি বুঝতে পারতেছেন? তাহলে বুঝতে হচ্ছে প্রথমত দশমিক ভগ্নাংশে কীভাবে অমূলদ চিনব সেটা চিনলেন। আর দশমিক ভগ্নাংশে তাহলে মূলদ চিনব কীভাবে? মূলদ চিনব হচ্ছে দশমিক ভগ্নাংশে, এটা হলো অমূলদ, এটা হচ্ছে মূলদ। দশমিক ভগ্নাংশে মূলদ চিনার উপায়টা একটু দেখেন, একই স্লাইডে আমি পাশে একটু আলোচনা করে নিচ্ছি। দশমিক ভগ্নাংশে মূলদ চিনার উপায়টা হচ্ছে পয়েন্টের পরে হয় নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত থাকবে, যেমন 1.41। সো ফাইন, 1.41 এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এখানে ডট ডট নাই। আচ্ছা, আবার এরকম হতে পারে যে 1.41 এটাও কিন্তু মূলদ সংখ্যা। কারণটা কি? কারণটা হচ্ছে এটা কিন্তু ডট ডট আছে, তবু মূলদ সংখ্যা। কারণটা কি? এখানে 4 আর 1 বারবার আসতেছে। সো 4 আর 1 বারবার আসতেছে। আমি এই ডট দুইটা মুছে দিয়ে এটা সমান সমান এখানে নিচে লিখলাম 1.41। এগুলো সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট আছে। তাহলে এটাও মূলদ, এটাও মূলদ। তাহলে এখানে কি লিখবো? একটু মূলদ টাইটেল দিয়ে দিই নাকি? মূলদ টাইটেল দিয়ে দিলাম, আল্লাহ ভরসা, তারপরে আপনারা বুঝলেই হলো। আচ্ছা, তাহলে কি হলো? মূলদ আমরা বুঝে গেলাম যে মূলদটা কেমন হবে। আর অমূলদটা আমরা ভগ্নাংশের ক্ষেত্রে বুঝলাম, মানে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বলছি আর কি, এটার ক্ষেত্রে বুঝলাম। আর যখন অমূলদটা আমরা বর্গমূল বা ঘনমূলের ক্ষেত্রে অমূলদ যখন চিন্তা করছি, তখন কিন্তু এটা বোঝাটা একটু ডিফারেন্ট। সো এটা থেকে আমাকে ওইটাকে বুঝতে হচ্ছে যে মূলদ অমূলদ এখানে চিনে গেলাম। তারপরে আমরা ধরে নিচ্ছি যে মূলদ সংখ্যার বর্গ থাকলে তার বর্গমূল মূলদ। বুঝতে তো পারছেন কি ইঙ্গিত করছি? আবার অমূলদ সংখ্যার বর্গ থাকলে তার বর্গমূল অমূলদ, ব্যাপারটা সেরকম। তো এটা বোঝা যাবে কিভাবে? যখন আপনি কোনো একটা মূল নিচ্ছেন, এটা হলো স্কোয়ার রুট বা বর্গমূল, এটা হলো ঘনমূল বা তৃতীয় মূল বলি আমরা, প্রথম মূল বলে কিছু নাই, এগুলো ফান করার সময় আছে, পরে করব। আচ্ছা, সো এইখানে আপনি যখন ঘনমূল বের করছেন 5-এর, তো 5-এর কিন্তু ঘনমূল বের করা যাবে না, এটা একটা অমূলদ সংখ্যা হবে, যাবে মানে অমূলদ সংখ্যা হবে আর কি। ফাইনাইট দশমিক স্থান পর্যন্ত এটা পাবেন না আপনি কখনো, বা পৌনঃপুনিক আকারে এইভাবে পাবেন না। ঠিক আছে? এই পৌনঃপুনিক কি, এটা কিন্তু সিরিজ আলোচনা করার সময় আমরা বুঝে নেব। আর আপাতত আপনারা সবগুলো অঙ্ক করবেন। তো অঙ্কগুলোর ভিতরে একটা বিষয় আছে, হ্যাঁ একটু বলি। আপনারা সবাই বইয়ের অঙ্কগুলো করতে পছন্দ করেন, কিংবা গাইড বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পছন্দ করেন, কিন্তু বইয়ের সামনে কিছু থিওরিজ লেখা আছে, আমরা জেনারেলি এটাকে একটু ব্যঙ্গ করে লিটারেচার বলি আর কি। সো এই জায়গাটা কিন্তু পড়তে চান না। এই ভালো করে পড়বি, যার যার কার কার নর্ডেম কলেজে, হলিক্রস কলেজে, সেন্ট জোসেফ কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? হাত তুল। ও, তোরা তো এখানে নাই। আচ্ছা ঠিক আছে, হাত তোলার দরকার নেই, পরে হাত তুলিস। কিন্তু ওইগুলো কিন্তু থিওরিজগুলো ভালো করে পড়তে হবে, তারপরে অঙ্ক করতে হবে, তাহলেই সাকসেস আসবে। ওকে, চলে আসেন। তাহলে কী হলো? আমরা শিখে গেলাম অমূলদ সংখ্যাটা কী জিনিস, এটা আমরা শিখে গেলাম। এবং মূলদ সংখ্যাটা কী জিনিস, অমূলদ সংখ্যাটা আর মূলদ সংখ্যাটা মূলত এই জায়গাতে এবং এই জায়গাতে বলা হয়েছে, এই জায়গাতে, এখানে, এখানে এবং এখানে, এখানে বলা হয়েছে। এখন এই জিনিসগুলো কেন মূলদ অমূলদ হবে সেটা আমরা কারণে ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, যে কীভাবে ধরবেন। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে লাস্ট শেষ, এই স্লাইডের কথা আমার সম্পূর্ণ শেষ। এখানে 1.41 এইটা একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এই অমূলদ সংখ্যার বর্গ করলে তো আপনারা অনেকে বলতে পারেন যে ঠিক আছে, এইটার 1.41-এর বর্গ যেহেতু এটা হবে না, তাহলে আরও কিছু লাগাইলে তার বর্গ এটা হবে না, তাহলে আরও কিছু লাগাইলে তার বর্গ এটা হবে না, কারণ ভগ্নাংশ তো ভগ্নাংশই থেকে যাচ্ছে। তো খুব কাছাকাছি যেতে থাকবে। যখন এটার বর্গ করে দেখবেন যে 2 এর যত কাছাকাছি, এরপরে আরেকটা ডিজিট বাড়ায় দিয়ে ওইটার বর্গ করে দেখবেন 2 এর আরও কাছাকাছি কাছাকাছি যেতে থাকবে। এটাকে লিমিট বলে, এটা আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়বো, টেনশন করেন না। সো ভাবতে পারেন যে শেষ পর্যন্ত ভগ্নাংশ ভগ্নাংশই থেকে যাচ্ছে, তাহলে এইটার বর্গ করলে, এটা উৎসাহী স্টুডেন্টদের জন্য একটু কথা বলে নিলাম আর কি, যে এটা হচ্ছে যে ভগ্নাংশ তো ভগ্নাংশই থেকে যাচ্ছে। তো স্যার আপনি যে বললেন এই ভগ্নাংশর বর্গ করলে 2 আসবে না, তাহলে ভগ্নাংশ তো ভগ্নাংশই থেকে যাচ্ছে,
তা আপনি তো ভগ্নাংশই লিখে যাচ্ছেন, এটার বর্গগুলো কোনোদিনই 2 আসবে না, সেই জন্যই তো ভগ্নাংশ লেখা শেষ করতেছি না, কারণ 2 এর আরও কাছাকাছি যাচ্ছি। ব্যাপারটা এরকম অসীম ধারার মতো। তো অসীম ধারার কথা এখন বলবো না, ভয় নেই। যে একটা আপেলের আপনি আজকে অর্ধেক খেলেন, পরের দিন তার যে বাকি অর্ধেক ছিল তার অর্ধেক খেলেন, তারপর দিন তার অর্ধেক খেলেন, আপেল কোনো দিন শেষ হবে না, কিন্তু একটার বেশি আপেল খেতে পারবেন না। সুতরাং এইটার সমষ্টিটা একটা আপেলের খুব কাছাকাছি, লাস্টে গিয়ে খুব সামান্য পরিমাণ বাকি থাকবে। কথাগুলো পরে ক্লিয়ার হবে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো এখন দরকার নাই। আচ্ছা, আমাদের এই সিলেবাসেই তো থাকবে, তাই না? কলেজ অ্যাডমিশন সিলেবাসেই তো থাকবে। সো টেনশনের কোনো কারণ নাই, টেনশন লেনে কবি নেই, দেনে কবি নেই, ঠিক আছে? নিবেনও না, কাউকে দিবেনও না, বাপ মাকে টেনশন দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আপনি পড়াশোনা করতেছেন, ভালো কিছু করে ফেলবেন ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে। ওকে, তাহলে কী হলো? তো এই সংখ্যাটা আস্তে আস্তে করে এই 2 এর খুব কাছাকাছি আসবে। কোনোদিনই সংখ্যাটা 2 এর সমান হবে না এটার বর্গ করলে, এই যে এই সংখ্যাটার বর্গ করলে। এই জন্যই তো ডিজিট অসীম পর্যন্ত যেতে থাকে, যে আরেকটু করলে মনে হয় 2 এর কাছাকাছি চলে যাবে, আরেকটু করলে মনে হয় 2 এর কাছাকাছি চলে যাবে। ঠিক ব্যাপারটা এরকম, একটা আপেলের আজকে খেলেন অর্ধেক, তারপরে খেলেন আরও অর্ধেক, তারপরে খেলেন আরও অর্ধেক, কিন্তু আপেলটা কোনোদিনই শেষ হবে না, কিন্তু যত খেতে থাকবেন তত পুরো একটা আপেল খাওয়ার কাছাকাছি চলে যাবে। ধন্যবাদ বলে পরের স্লাইডে চলে যাচ্ছি। আসেন তাহলে পূর্ণ সংখ্যার বিভাজ্যতা ও ভাগশেষ। আচ্ছা, এইটা নিয়ে কিছু প্রশ্ন আসে। তার আগে একটা কথা একটু এখানে বলে নেওয়া দরকার, একটা স্যাম্পল আপনাদেরকে দেখানো দরকার যে এই স্লাইডটাতে আমি কী আলোচনা করলাম, সেটা একটা আলোচনা। আপনাকে দুইটা সংখ্যার মাঝখানে মূলদ হোক, অমূলদ হোক, একটা মূলদ হোক আর একটা অমূলদ হোক, দুইটা সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা লিখতে বলে। তো সাপোজ মনে করেন না, দুঃখিত, সাপোজ। আচ্ছা, তাহলে সাপোজ কী করলেন? সাপোজ 1.41 একটা মূলদ সংখ্যা, এটুকু একটা মূলদ সংখ্যা, যেহেতু ডট নাই। আচ্ছা, আরেকটা বললো যে 1.41, আচ্ছা 41297 ডট এরকম দিয়ে দিল। তো এটা তো অমূলদ সংখ্যা, তো দিল, দুইটাই মূলদ দিতে পারে, দুইটাই অমূলদ দিতে পারে, একটা মূলদ দিতে পারে। সো একটা অমূলদ দিতে পারে, এরকমও দিতে পারে। এর মাঝখানে একটা সংখ্যা লিখতে বললো, সংখ্যাটা মূলদ সংখ্যা লিখতে বললো, কিংবা অমূলদ সংখ্যা লিখতে বললো, কিংবা একটা সংখ্যা যে কোনো মূলদ বা অমূলদ লিখতে বললো, এই দুটার মাঝখানে। তখন আপনাকে কী করতে হয়? এটা শর্টে একটু, আপনারা অনেকেই পারেন, কিন্তু শর্টে একটু, ইন শর্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সেই ইন শর্টটা কি, ইন শর্টটাতে আসেন একটু। ধরেন এই দুটোর মাঝখানে লিখবেন, তো দেখবেন আপনি যে কোন পর্যন্ত ডিজিটগুলো সেম আছে। হ্যাঁ, তো দেখতেছেন 1.41 আর 1.41 এই পর্যন্ত ডিজিটগুলো সেম আছে। যে পর্যন্ত ডিজিট সেম আছে সে পর্যন্ত যান, যাওয়ার পরে নিচেরটা অমূলদ পাইছেন, তো অসুবিধা নেই, নাও পাইতে পারেন, মূলদ পাইতে পারেন, উপরেরটা অমূলদ পাইতে পারেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যে পর্যন্ত ডিজিট সেম আছে তারপরে দেখবেন কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোটো। যেহেতু এরপরে আরও ডিজিট আছে আর ওর পরে নাই, তাহলে ওই সংখ্যাটা ছোটো, তাহলে এই সংখ্যাটা বড়। এখন ওই সংখ্যার চেয়ে বড় কিছু করতে হলে ওই এই 1-এর পরে সেম ডিজিটের পরে যেখানে সেম আছে সে পর্যন্ত তারপরে একটা কিছু বসাতে হবে। আর এই সংখ্যাটা দেখেন, এই অঙ্কটা 2 আছে, তাহলে এর চেয়ে ছোটো কিছু বসাতে হবে ওইখানে। তাহলে আপনি কি করলেন? আপনি বসাই দিলেন 1.41, সেম যেটুকু আছে সেটুকু সেম লিখলেন। তারপরে এখানে আছে 0, 1-এর পরে কিছু নাই মানে তো 0 আছে নাকি, এটা তো জানেন। আচ্ছা, তাহলে 0 আছে, তো 0-র চেয়ে বড় কিছু বসাতে হবে আর 2-এর চেয়ে ছোটো কিছু বসাতে হবে। সো তাহলে 2-এর চেয়ে ছোটো কিছু বসালে কি হচ্ছে? এটা হচ্ছে আমার 1 বসাইলাম একটা। সো এটাই হতে পারে এই দুইটা সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা। অমূলদ বললে এখানে একটা ডট দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, এখন প্রশ্নটা আসে, যখন এরকম আসবে স্যার তখন কি করব বলেন তো একটু? এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। যেমন ধরেন 1.41 হলো, হওয়ার পরে আরেকটা হচ্ছে 1.41, এখানে 2 না থেকে 0, তারপরে 97 ইত্যাদি আছে আর কি। আচ্ছা, এটা মূল দিয়ে দিলাম, দুইটাই মূল দিলাম। আচ্ছা, এই দুটার মাঝখানে একটা সংখ্যা লিখতে বলছে। তো হোয়াট আই শুড ডু ইজ দ্যাট, আপনি একটু খেয়াল করে দেখেন আমার কি করতে হবে সেটা একটু খেয়াল করেন। এই সবাই দেখতেছেন তো, এই দুষ্টামি করবেন না কিন্তু, হ্যাঁ? মারামারি করেন কেন? ভাই বোনের সাথে মারামারি করবেন না, আসেন। তাহলে এখানে কী করবেন? 1.41 যেটুকু সেম আছে সেটুকু লিখলেন। এখন এই বেটা এইখানেও তো 0 আছে আর এইখানেও তো 0 আছে, তাহলে 0ও লিখছেন। এই বেটার পরেরটাতে 0 আছে, এখানে 9 আছে, তো 0 থেকে 9-এর ভিতরে একটা কিছু লিখেন। তাহলে 0 থেকে 9-এর ভিতরে একটা কিছু লিখলাম 5। আচ্ছা ঠিক আছে, এটাই। আর যদি অমূলদ লিখতে চান তাহলে ডট দিয়ে দেবেন। তাহলে এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। আচ্ছা, যদি এখানে তো 0 আছে, এখানে যদি 1 থাকতো তাহলে আপনি 0 লিখতেন। আরেকটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে। আরেকটা উদাহরণ দেখি, সেগুলো ধরেন 1.41
1 এই পর্যন্ত এটাই আছে, আরেকটা আছে হচ্ছে 1.41, এখানে 0 না, এখানে 1 আছে, তারপরে 2 9 হোয়াটএভার ডট 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 আছে, এটা অমূলত দিয়ে দিলাম। আচ্ছা দিলাম, উপরেটাও কিন্তু অমূলত হতে পারে, আবার নিচেরটাও অমূলত হতে পারে, সো হতে পারে দিলাম। এর মাঝখানে কী করবেন, এর মাঝখানে একটা সংখ্যা আপনি এখন লিখতে উদ্যত হলেন। আসেন তাহলে এর মাঝখানে কীভাবে লিখবেন, 1.41 সেম সেম আছে, লিখলেন 1.41 লিখলেন, লেখার পরে এইখানে একটা 0 আছে মাশাআল্লাহ, তাই না, আর এখানে একটা 1 আছে, তাহলে 0 আর 1-এর মাঝখানে তো কোনো অঙ্ক নাই, তাহলে আপনি ছোটোটাই বসান, 0টাই বসালেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ছোটোটাই বসালেন, যেহেতু মাঝখানে কোনো কিছু নেই, কোনো অঙ্ক নেই। তারপরে কী করলেন, তারপরে এটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু উপরের সংখ্যাটার সমান হলো, নিচের সংখ্যাটা হচ্ছে ছোটো হলো। তো এরপরে আপনি এখানে 5 9 যা কিছু মন চায় বসা দেন, 5 9 7 বসা দেন, আর যদি অমূলত বানাই দিয়েছেন তাহলে অমূলত বানাই দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। সো আপনার যা খুশি তাই বসাই দেন, বসাই দিলে ডট ডট দিয়ে দিবে, ডট ডট দিতে ভুলবেন না, এই ডট ডটটা কিন্তু দিবি, ঠিক আছে, নাহলে কিন্তু মানে যদি অমূলত বলে আর কি আবার সবসময় দিতে হবে এমন না, অমূলত বললে ডট ডটটা অবশ্যই দিতে হবে, তার কারণ কিন্তু শুরুতেই আলোচনা করা হয়ে গেছে। ওকে, তাহলে কী হলো, বসাই দিলেন, ফাইন, এইভাবে আপনি চলে আসলেন। এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা বড়, আর এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা ছোটো, যেহেতু এখানে আছে 1, এখানে আছে 0, থার্ড ডেসিমালে, এটাও থার্ড ডেসিমালে। সো আর কথা বলার স্কোপই নাই, আপনারা বুঝেন। পূর্ণ সংখ্যার বিভাজ্যতা ও ভাগশেষ নীতি, এখান থেকে প্রচুর প্রশ্ন অতীতে আসছে। কি হয় আমরা একটু দেখি, কয়েকটা কথা বলবো, আপনারা জিনিসগুলো জানেন, এটারও বাকি অংশ ধারায় আলোচনা হবে। সো ধারা নিয়ে টেনশন নেই, আগে এটা বুঝি নাকি। আচ্ছা চলেন এইবার একটু, আমরা কি গ্রিন কালার নিছি, আচ্ছা ঠিক আছে গ্রিন, ঠিক আছে, এভরিথিং ইজ গ্রিন নাও। ওকে, যদি এরকম দেখেন 2n + 5, আচ্ছা 2n + 1, এইটা এরকম একটা কোনো সংখ্যা দেখলে খুব সংক্ষেপে বলে দিচ্ছে, কারণ আপনারা জিনিসগুলো জানেন, তো শুধু ধরাই দেওয়া ব্যাপারটা। এখানে 2 মানে হচ্ছে এই ধরনের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে, কত দিয়ে ভাগ করলে, এইখানে যেটা আছে 2 দিয়ে ভাগ করলে এক অবশেষ থাকে, এইটা খালি মাথা রাখবেন, আর কিছু না। তাহলে 3n + 2, এখানে 3 দিয়ে ভাগ করলে 2 অবশেষ থাকে, এই ধরনের সংখ্যা এটা। 3n + 1, 3 দিয়ে ভাগ করলে এক অবশেষ থাকে, তাহলে 3n, এটা একটু কাজে লাগবে পরে দেখি। 3n + 4 কত, 3 দিয়ে ভাগ করলে 4 অবশেষ থাকে, জীবনেও না। এই 3 দিয়ে ভাগ করলে কখনো 4 অবশেষ থাকে নাকি, কারণ 4-এর ভিতরে তো 3 আরও একবার আছে, সুতরাং এটা হবে না। এবার বুদ্ধি করতে হবে এটাকে, সেই বুদ্ধিটা কি দেখেন, 3n + 3 + 1 করতে হবে, তারপরে কি করতে হবে, 3 কমন নিলে n + 1 করতে হবে, তারপরে 1 আসবে। তার মানে 3 ইন্টু একটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, তার মানে এটা 3n এর মতো আচরণ করতেছে, 3n যেমন এখানে যেমন 3n আচরণ করতেছে, এখানে 3 এটা n এর মতো আচরণ করতেছে, পুরোটা বুঝতেছেন তো। আচ্ছা তাহলে পুরোটা n এর মতো আচরণ করতেছে, তাহলে আপনি এটা অনেকে 3m লিখে, m, সো এখানে আমরা nই লিখলাম, থাক, আর দরকার নেই, ভর্তি পরীক্ষা তো এত ঝামেলা করার দরকার নেই, খালি অঙ্কের উত্তরটা বাইর করেন কোনোভাবে, তাইলেই হবে। আচ্ছা তাহলে কি হলো, 3m আর প্লাস হচ্ছে 1, সো +1 মানে হলো 3m + 1 বা 3n + 1, 3 ইন্টু পূর্ণ সংখ্যা +1, তার মানে এটা 3 দ্বারা ভাগ করলে এক অবশেষ থাকে, তার মানে এই অদ্ভুত সংখ্যাটা 3 দ্বারা ভাগ করলে এক অবশেষ থাকে। সো এরকম আরও হতে পারে, যেমন 3n - 1, এটা কত দেখেন, এটা কি করবেন, 3n - 3 + 2 করবেন। সো এই পাশে লাস্টে যেটা রাখবেন ওটা প্লাসে রাখতে হবে এবং ওটা 3 চেয়ে ছোটো হইতে হবে, যেহেতু ভাজক 3 হলে ভাগশেষ কখনো 3 বেশি হবে না বা 3ও হবে না, 3 চেয়ে ছোটো হবে নাকি, এটুকু তো আমরা জানি। আচ্ছা চলেন তাহলে এখানে কী হলো, 3 কমন নিলেন, n - 1, অলরাইট, দেন n - 1, আফটার দ্যাট উইল হ্যাভ 2, সো এটা 3 দ্বারা ভাগ করলে 2 অবশেষ থাকে। এই ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে। যেমন 4n একটা সংখ্যা, 4n মানে হচ্ছে এটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, কারণ 4 দ্বারা ভাগ করলে 0 অবশেষ থাকে, 4n = হচ্ছে 4n + 0, সো 4 দ্বারা ভাগ করলে 0 অবশেষ থাকে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে বুঝে নিতে হবে, এই বুঝছিস তো সবাই নাকি। আচ্ছা চল পরের স্লাইডে যাই, ভাগি তাড়াতাড়ি। আচ্ছা উদাহরণ, দুটি পরপর জোড় সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল বিজোড় পূর্ণবর্গ হয়, দেখছেন, এই ধরনের অঙ্ক কিন্তু আপনারা করছেন, কিন্তু জিনিসটা একটু নতুন দেখে হয়তো আশ্চর্য হয়ে যেতে পারেন, আশ্চর্যান্বিত হবেন না। কেন হবেন না, কারণ ওই যে আগের স্লাইডটা করলাম, এখন ওইটা বুঝলে এগুলো সব পারা যাবে, একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু লাগবে না। চলেন প্র্যাকটিস করি। দুটি পরপর জোড় সংখ্যার গুণফল, আচ্ছা ঠিক আছে, ধরলাম 2n একটা জোড় সংখ্যা, পরের জোড় সংখ্যাটা কত হবে, এই বল। ও আচ্ছা আমি দুঃখিত, বারবার বলে যাই যে আপনারা এখানে নাই,
ঠিক আছে, ব্যাপারটা এরকম যে আমি ভুলে যাই তুমি আমার নো, এই টাইপের আর কি। ডোন্ট ওয়ারি, চলেন তাহলে পরের সংখ্যাটা কত হচ্ছে। আগের সংখ্যাটাও আপনি চালিয়ে নিতে পারেন, 2n - 2ও লিখতে পারেন। তাহলে এটা যদি একটা জোড় সংখ্যা হয়, কেন জোড় সংখ্যা? শুধু 2n থাকলে এটা তো 2n + 0-র মতো, তাই না? ওই যে আগের স্লাইডে আলোচনা করলাম। তাহলে এটা তো একটা জোড় সংখ্যা, যেহেতু 2 দিয়ে ভাগ করলে 0 অবশেষ থাকে, তাহলে জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যার সঙ্গে আরেকটা 2 যোগ করলে তো জোড় সংখ্যাই হবে। সো নিলেন দুইটা পরপর জোড় সংখ্যা, পরপর জোড় সংখ্যা, মা গো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরপর জোড় সংখ্যা গুণ, এবং এই দুটাকে গুণ করলেন, এই যে গুণফল, এই যে গুণফল, এই যে এখানে গুণ আছে, এই দুটা গুণ করা আছে, ফাইন। সাথে 1 যোগ করলে যোগফল বিজোড় পূর্ণবর্গ হয়, মা গো, বিজোড় পূর্ণবর্গ। আচ্ছা ঠিক আছে, দিলাম 1 যোগ করে, হ্যাঁ 1 যোগ করলে যোগফল বিজোড় পূর্ণবর্গ হয়। বিজোড় পূর্ণবর্গ, ইয়ে ক্যা হে? আচ্ছা পূর্ণবর্গ হয় বুঝলাম, বিজোড় আবার কেন? ও আচ্ছা আচ্ছা, এখন বুঝছি, পূর্ণবর্গ সংখ্যাটা অবশ্যই বিজোড় সংখ্যা হয়, বুঝতে পারছি, বা কোনো একটা বিজোড় সংখ্যার বর্গ হয়। হ্যাঁ এ বুঝছি, আমার চলেন একটু দেখি বুঝছি কি না। আচ্ছা চলেন, তাহলে কী হলো, এখানে 2n আপনি লিখলেন। সো উইল হ্যাভ 2n অফ ইন্টু, এখানে গুণ করে দিতে পারি বা অনেক কিছু হতে পারে। সো এখানে কি করলেন, আপনি আসলেন 2n প্লাস, দরকার কি, কিছুই লাগবে না, একটা ব্র্যাকেট মারলাম, মারার পর এখানে n দিলাম, আর এখানে 2n + 2। তো এটা তো একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, n তো পূর্ণ সংখ্যাই আপাতত। এখানে কিন্তু n ফর অল, এটা একটা ফর অল চিহ্ন, পরে পরিচিত হবেন, ফর অল, ঠিক আছে, ফর অল n বিলংস টু n। এখানে হিসাব কিতাব হলো এই ধরনের, ঠিক আছে। সো ইনফ্যাক্ট n বিলংস টু n ইউনিয়ন 0, এগুলো এত কথা এখন ভেজালের দরকার নেই, ভেজাল থেকে দূরে থাকেন, ঠিক আছে। আপাতত n বিলংস টু, মানে n কি ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার বলে কেউ কেউ, যারা কমার্সে পড়ে তারা কাউন্টিং নাম্বার বলে এটাকে, আর আমরা বলি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কাউন্টিং নাম্বার বা গণনার সংখ্যা, এটার আরেকটা নাম আছে একদম পিওর সাইন্সে, এটার নাম হচ্ছে পজিটিভ ইন্টিজার বা যোগবোধক কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে ঠিক আছে এইটা। সো যদি n পূর্ণ সংখ্যা হয়, মানে আগের স্লাইডে আমরা যে আলোচনা করলাম আর এই স্লাইডে যে আলোচনা করলাম, এগুলো সব কিন্তু n এর মান পূর্ণ সংখ্যা হওয়ার জন্য আলোচনা করেছি। বুঝছিস কথা? পরে জানাবি কমেন্ট করে। আচ্ছা আয়, তাহলে কি হলো, +1 থাকলো। তো ইয়ে ক্যা হে, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা গুণফলটা একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে এটা একটা জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়। তাহলে বিজোড়টা অন্তত বোঝা গেছে নাকি, বিজোড়টা কারেক্ট হয়েছে। আচ্ছা কিন্তু পূর্ণবর্গ হয়, ওমা, তাহলে আমি এটা কি করলাম, এটা তো দরকার নাই। আচ্ছা বা দরকার আছে, কিন্তু শুধু বিজোড় সংখ্যা হলে ঠিক আছে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এটা প্রমাণ করতে হলে আমার অবশ্যই এইটুকু সাফিসিয়েন্ট না। সেই ক্ষেত্রে কী হবে দেখেন, আপনি বলতে পারেন প্রমাণ কি পরীক্ষা আসবে? স্যার প্রমাণ পরীক্ষা আসবে না, এমন কিছু বলবে, ওই যে বহুপদী প্রশ্ন আছে না, 1 ও 2, 2 ও 3, 1, 2, 3 সবগুলোই কারেক্ট, কোনটা কারেক্ট, ওই ধরনের জিনিসের ভিতরে ট্রু ফলস হিসেবে এগুলো থাকে। সো সাবধান। আচ্ছা আসেন, তাহলে এইখানে এবার আসলাম, যদি এটাকে আমরা গুণ করি, এই লাইনটাকে একটু অমিট করছি আপাতত, মানে প্রয়োজন আছে বোঝার জন্য, কিন্তু এই লাইনটা না করেও কাজটা করা যায়, যেহেতু বিজোড় পূর্ণবর্গ বলেছে সেই জন্য। আসেন তাহলে 2, এইটা গুণ করলে কত 4, ওই এটা 2 লিখছে কেডায়, 4 লিখতে হবে, ও আমি তো লিখছি। আচ্ছা 4n² প্লাস হচ্ছে 4n প্লাস হচ্ছে 1, সো উইল হ্যাভ 2n², আচ্ছা লিখেই ফেলি, 2n² প্লাস 2 × 2n into 1 plus 1 square. So we'll have this much. Now কি হলো, আমরা এটাকে লিখতে পাচ্ছি 2n plus 1 whole square. তাহলে আপনি শুধু বিজোড় বললে এই লাইনটা করে শেষ করে দিতে পারেন, আর পূর্ণবর্গ বললে এই লাইনটা না করে শুধু এখানে চলে আসতে পারেন। তাহলে একটু আসেন, আমি একটু লাল মেরে দিই এখানে, লাইকা লাল, আবার পরীক্ষা হলে দিয়ে লাল মেরে দিয়ে আসেন না। আচ্ছা আসেন, তাহলে কী হলো, এইবার আপনি কি পাচ্ছেন এখানে দেখেন তো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মাশাআল্লাহ ওয়া তাওফীকুল্লাহ বিল্লাহ, পূর্ণবর্গ সংখ্যা। এবং কী হলো, এখানে একটা বিজোড় সংখ্যা, কেন 2n + 1 তো বিজোড় সংখ্যা, আগের স্লাইড দ্রষ্টব্য। তাহলে ওই বিজোড় সংখ্যার বর্গ কী হচ্ছে, একটি বিজোড় সংখ্যাই হবে, কারণ বিজোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যাই হয়। বিজোড় ইন্টু বিজোড় ইকুয়াল টু বিজোড়, অড ইন্টু অড ইকুয়াল টু অড। তাহলে এইটা কেন হয়, তাও তো একটা কথা, বিজোড় সংখ্যক বিজোড় থাকলে তো বিজোড়ই হবে, কারণ তো জোড়া পাওয়া যাবে না। আচ্ছা এগুলো নিয়ে পরে গল্প গুজব হবে, অনেকে আপনারা আইবিএতে পরীক্ষা টরীক্ষা দিবেন, তো তখন আলোচনা হবে, সমস্যা নেই। আপাতত এখানে এটা ছাড়লাম, একটা এক্সাম্পল একটু না দেখে
দেখে যেতে মন চাচ্ছে তাই করলাম, হ্যাঁ, আপনারা আবার বিরক্ত হেন না। আচ্ছা, একটা এক্সাম্পল হচ্ছে সাপোজ দুইটি পরপর জোড় সংখ্যা, আচ্ছা ঠিক আছে নিলাম 2 যোগ 4 গুণ, দুইটি পরপর জোড় সংখ্যা আছে, প্রথম জোড় সংখ্যা হলো 2 ধরলাম, যদিও শূন্যকে সবাই প্রথম জোড় সংখ্যা ধরে, সেই বিতর্কে এখন যাব না, লিমিট পড়ানোর সময় ইন্টারমিডিয়েটে এটা আলোচনা হবে। তো এখানে হলো 2 আর ইন্টু হলো 4, পর একটা জোড় সংখ্যা পরের জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করেন, দেখেন 4 দুগুণে 18 একে 9, দেখছেন 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যা। সো এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এবং সেটা এখান থেকে মিলে, কিভাবে মিলে, ধরেন এটা হচ্ছে এখানে n এর মান হচ্ছে 1 আর এখানে n এর মান 2, কারণ এটা 2 × 1 আর এটা হচ্ছে 2 × 2, তাহলে n এর মান 1 আর 2, ঠিক আছে। তাহলে এইখানে কই গেল, আচ্ছা n এর মান হচ্ছে 1, তো n এর মান এখানে 1 বসান, দেখেন 2 1 কে 2 যোগ 1 3, 3 এর স্কোয়ার, বুঝে স্যার 3 এর এই স্কোয়ারটা কে দিবে, আচ্ছা স্কোয়ারটা 3 এর স্কোয়ারটা দিয়ে দিলাম, তাহলে কী হলো, জিনিসটা বোঝা গেল যে n এর মান 1 বসালেই এটা 3 স্কোয়ার হয়, n এর মান 2 বসালেই এটা পরের বিজোড়টা জানি কত 25 হবে নাকি, n এর মান 3 বসালে 3 দুগুণে 6 আর একে 7, 7 7 কেন, ও আচ্ছা n এর মান 2 বসালে একের পর 2, 2 দুগুণে 4 আর একে 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25। কী বলছি বুঝতে পারছেন তো? এই উদাহরণটা একটা উদাহরণ আলোচনা করে দিলাম, যে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হলো 2 × n এর মান যদি 1 বলি, আর এটা হচ্ছে ইন দ্য কেস 2 × n এর মান যদি 1 বলি প্লাস হচ্ছে 2, তাই তো? এইভাবে যদি ব্যাপারটাকে সাজায় নিই, এই n এর মান 1 আর এই n এর মান 1 আর প্লাস 2, ওইভাবে যদি ব্যাপারটাকে সাজায় নিই, বুঝতেছিস তো না? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেলে কী হলো, এরপরে এই জিনিসটার সঙ্গে 1 যোগ করে দিলে, অবশ্যই জাস্ট n এর জায়গায় আপনি 1 বসাইছেন, এটা বোঝানোর জন্য এটা বলছি, তাহলে এই ফাংশনটাতে n এর জায়গায় 1 বসালে এরকম হয় এবং সেটা এটার সমান হয়। তাহলে এই ফাংশনটা যখন এই রেজাল্টটা দিচ্ছে, তাহলে ওখানেও n এর মান 1 বসাইলে এই রেজাল্টটা পাওয়া উচিত, কারণ এখান থেকে তো এটা আসছে, সো একই আসা উচিত, কারণ ফাংশন তো প্রতিটা লাইন তো সমান, তাহলে এখানে অবশ্যই যেটা আসবে, এখানে এটা একটা উদাহরণ, আর এটা হচ্ছে সার্বিক কেসটা n এর মান ধরলে, বুঝছেন আশা করি। চলেন পরের স্লাইডটাতে আমরা চলে যাই। ওকে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফলের সাথে, ফলের, এটা ফোনের না, এটা মোবাইল ফোন না, ঠিক আছে, এটা ফলের সাথে, গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়। কী মুসিবতে বললাম, পূর্ণবর্গ হয়তো বুঝতে পারতেছি, 4 দ্বারা বিভাজ্য হবে কেন? 4 দ্বারা বিভাজ্য হবে পরপর বিজোড় সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে এটা হবে। আচ্ছা ঠিক আছে, একটু বুঝি আগে কেন 4 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। সো মনে করলাম একটা বিজোড় সংখ্যা হচ্ছে 2n - 1, 2n + 1 না, আচ্ছা ঠিক আছে 2n + 1, তো এর পরের বিজোড় সংখ্যাটা যদি আপনি নেন তাহলে 2n + 3, তো পরেরটা না নিয়ে আগেরটা নিলে সুবিধা হয়, কারণ a + b × a - b ফর্মুলার দিকে যায়। সো আপনি আগেরটা নিলাম 2n - 1, যে কোনো পরপর দুইটা, এর সঙ্গে এইটার সঙ্গে 2 যোগ করলেই তো এটা হয়, একটা বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করলে পরের বিজোড় সংখ্যাটা পাওয়া যায়, এগুলো তো আমরা সবাই জানি, আরে টেনশনই নেই। চলেন তাহলে কী হলো, এখানে হলো 4n² - 1, ও এটার সাথে 1 যোগ দিতে ভুলে গেছি, আচ্ছা যোগ দিলাম, তাহলে কী হলো, 1 যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হয়, যোগফল পূর্ণবর্গ হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, মা গো। আচ্ছা তাহলে কী হলো, এটার সঙ্গে 1 যোগ ছিল, এই 1 আর এই 1 গট ক্যান্সেলড, দেন উইল হ্যাভ 4n², সো এটা হচ্ছে অবশ্যই 2n²। তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ মিল হি গায়া, এই যে পূর্ণবর্গ মিল গেয়া। আচ্ছা যোগফল পূর্ণবর্গ এবং 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বুঝবি কি আপনি বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য, এই যে এখানে 4 আছে, কারণ n তো পূর্ণ সংখ্যা, তার উপরে বর্গ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, তাহলে 4 আছে, ওমা তাই তো ঠিকই আছে, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এইটা পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। কিন্তু এসা হতা হি কেউ হয় কেমন এটা? আচ্ছা এটা আপনি যখনই পরপর দুইটা বিজোড় সংখ্যা নেবেন, এই বিজোড় সংখ্যা দুইটার মাঝখানে একটা সংখ্যা আপনি, এটা সবসময় এটা আসে, হ্যাঁ, এটা ক্যালকুলাসের, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের শেষের অংশে আমি আপনাদেরকে বোঝাবো যে একই পরিসীমা বিশিষ্ট দুইটা আয়তক্ষেত্রের, সরি একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্রের ভিতরে আয়তক্ষেত্রের আয়তনটা ক্ষেত্রফলটা কম হবে, দুঃখিত ক্ষেত্রফলটা কম হবে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে। সো একটু খালি একটা টান দিয়ে বলি, ধরেন এইটা একটা বর্গক্ষেত্র, তাই না? আচ্ছা হইল, খুব ভালো হয়েছে, এর চেয়ে ভালো আর কিছু হইতেই পারে না। আচ্ছা এইবার
এটা একটা 45 ডিগ্রি লাইন, আসলে 135 ডিগ্রি, হ্যাঁ, এদিক থেকে 135 ডিগ্রি লাইন। সো অর্থাৎ এদিকে 1 কমায় দিলে ওদিকে 1 বেড়ে যায়, অথবা ওইদিকে 1 বাড়ায় দিলে এদিকে 1 কমে যায়। এগুলো তো বুঝেন, এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। সো আসেন তাহলে কী হলো, এইখানে এই বর্গক্ষেত্রটার আয়তনটা বেশি হবে, এটার চেয়ে কম হবে। কেমনে হবে একটু দেখেন। মনে করেন এটা 4, এটাও 4, তাহলে এটাও 4, এটাও 4, তাহলে এটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? 16, তাই না? আচ্ছা, 4 থেকে 1 কমায় নিছেন, তাহলে এটা হয়ে গেছে হচ্ছে এইটুকু হচ্ছে 3, আর যেহেতু এদিকে 1 কমাইছেন তাহলে ওদিকে 1 বাড়ছে, তাহলে এইটুকু হলো 5। এইবার তাকায় দেখেন 3 5 হচ্ছে 15। এখন তাকায় দেখেন ওই যে 3 আর 5 পরপর দুইটা বিজোড় সংখ্যা, আর তাদের মাঝখানে সংখ্যাটা হলো জোড় সংখ্যা। এই খেলা ফাইনাল হয়ে গেছে, বুঝছেন? তাহলে এই কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরপর দুইটা বিজোড় সংখ্যার গুণফলকে তাদের মাঝখানে একটা জোড় সংখ্যা থাকে। তাহলে এই জোড় সংখ্যাটা যেহেতু এইখানেও থাকে, এই জোড় সংখ্যাটা যেহেতু এখানেও থাকে, তাহলে জোড় সংখ্যাটা 2 বার গুণ হয়। তার মানে জোড় ইন্টু জোড়, যে কোনো জোড় এবং জোড় গুণ করার পরে তাকে 4 দিয়ে ভাগ করা যায়, কারণ প্রথম জোড়টাকে 2 দিয়ে ভাগ করা যায়, দ্বিতীয় জোড়টাকেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 বার 2 দিয়ে ভাগ করা মানে 4 দিয়ে ভাগ করা, এই জন্য এটা 4 দ্বারা বিভাজ্য হয়েছে। এইবার আমি বুঝছি, তোরা বুঝছিস কি না? হাত তুলবি, কমেন্ট করবি। কী করবি? কমেন্ট করবি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কমেন্ট করবি, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসেন এবার আপনি কি করলেন, আপনি এটা বুঝতে পেরে গেলেন যে কেন এটা হচ্ছে। ও, এইবার বোঝা গেছে। সো এটা হবে, এবং এইভাবে করতে করতে আয়তক্ষেত্রটা কিন্তু একসময় ডিমিনিশড হয়ে যাবে, শূন্য হয়ে যাবে ক্ষেত্রফল। সো সেই জায়গাগুলো পরে আসেন, এইটা 4 আর এইটা 4, কিন্তু এই পুরাটাই কিন্তু 4 হবে। কেন হবে সেগুলো আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। এখানে একটু লিঙ্ক আপ আছে, প্লাস আমার অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের ইন্ধন রয়েছে। চলেন এবার, তাহলে এটা বুঝতে পারলাম যে কেন এটা হচ্ছে। সো ইন দ্য কেস আমরা যদি আগের স্লাইডটাতে একটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানেও কিন্তু একই ব্যাপারটা ছিল। দেখেন এটা কিন্তু বিজোড় পূর্ণবর্গ হচ্ছিল। কেন বিজোড় পূর্ণবর্গ হচ্ছিল? কারণ দুইটা জোড় পরপর নিছেন। তো দুইটা জোড় যদি পরপর নেন, আর আপনি যদি এরকম একটা ত্রিভুজ আঁকেন, এরকম একটা ত্রিভুজ আঁকেন, বাসায় একটু অ্যানালাইজ করেন, বুঝে যাবেন কেন হচ্ছে। আর না বুঝলে আমরা তো আসি, ভর্তি পরীক্ষাটা সারেন। চলেন, পরপর দুটি পূর্ণবর্গ সংখ্যার অন্তর একটি বিজোড় সংখ্যা। তোরই এটা কি অঙ্ক? এটা তো এখন তোরা এমনি পারিস। আচ্ছা, পরপর দুটি পূর্ণবর্গ সংখ্যা, আচ্ছা ধরলাম একটা পূর্ণবর্গ সংখ্যা হইল কত ধরবো? আচ্ছা ধরলাম 4 ধরবো না। আসেন, পূর্ণবর্গ সংখ্যা হলো n+1, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা কত? n²। n+1 হচ্ছে পরেরটা, তার আগেরটা হচ্ছে n। তাহলে এটার বর্গ আর ওটার বর্গ বিয়োগ করলে কত আসে একটু আগে দেখে নিই। এটা দিয়ে গুণ করা যায় খুব সহজে, স্কোয়ার করা যায় খুব সহজে। দেখেন n+1, তাহলে এখানে থাকলো হচ্ছে n² + 2n + 1 - n²। সো উইল হ্যাভ n² ক্যান্সেল, উইল হ্যাভ n2n+1। সো আমরা কিন্তু 2n+1 পাচ্ছি। ওয়াও, এটা বিজোড় সংখ্যা। ও মা, এটা একটা বিজোড় সংখ্যা পাওয়া গেছে। অন্তর এটি পূর্ণবর্গ সংখ্যার অন্তর হচ্ছে একটি বিজোড় সংখ্যা। এবং ইন্টারেস্টিংলি এই বিজোড় সংখ্যাটা কেমন দেখেন তো, আগের যে পূর্ণবর্গটা ছিল তার দ্বিগুণের চেয়ে 1 বেশি হচ্ছে পরের পূর্ণবর্গটা। চলুন তো একটু টেস্ট করি, টেস্ট করতে মন যাচ্ছে, চলেন একটু টেস্ট করি। ঠিক আছে, আচ্ছা মনে করলাম 2 এর স্কোয়ার নিলাম। 2 এর স্কোয়ার কত? 4। তাহলে এই 2কে এইখানে যদি বসান, 2 দুগুণে 4, আর একে হচ্ছে 5, ওই 5 যদি এটার সাথে যোগ করেন, পরের পূর্ণবর্গটা পাওয়া উচিত। তাহলে 2 এর স্কোয়ার, এটা তাহলে 3 এর স্কোয়ার হওয়া উচিত। ওমা, তাই তো হয়তো দেখি। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, টেস্টেড। চলেন পরের স্লাইডে। আচ্ছা আসে। ওমা, এগুলো শেষ। সেট অফ ফাংশন, আচ্ছা চলেন সেট অফ ফাংশন, আচ্ছা মানছি। চলেন উপসেট। আচ্ছা, এই উপসেট ব্যাপারটা নিয়ে আপনাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ পড়ার সময় একটু কনফিউজড হয়ে যান আপনারা, কারণ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে কী করছে, একটু ভিন্ন আঙ্গিকে উপসেট করছে আর কি। তো আমি একটু ওই জন্যই এটাকে হাইলাইট করেছি, অন্য কিছু নয়। বলে দিচ্ছি, এক্ষুনি ক্লিয়ার হবে। কখন ক্লিয়ার হবে? এক্ষুনি ক্লিয়ার হবে। সেটা একটু দেখেন। উপসেটটা কি? উপসেটটা হচ্ছে একটা জিনিস আপনি নিলেন। আচ্ছা ঠিক আছে, একটা সেট নিলেন, এ সমান সমান ধরেন 1 আর 2, তালিকা পদ্ধতিতে লিখলাম, বা আপনারা বলেন টেবুলার মেথড। যারা ইংলিশ ভার্সনের জন্য আছেন তাদের জন্য একটু ইংলিশটা মাঝে মাঝে একটু বলে দিই, আপনারা মাইন্ড করেন না। ঠিক আছে, ভাবতে পারেন যাই স্যারে এই ইংলিশ করে কি ভাব মারাইতেছে নাকি? আরে না, ভাবটা কিছু না, এটা তোরা সবাই পারিস পাগল। আচ্ছা আয়, তাহলে এটা হলো বি আরেকটা সেট। ये क्या है? ये ऐसा है 1 2 3। सो কি হলো, এ সেটটা বি সেটের উপসেট।
সঠিক, এটা উপসেট। আচ্ছা ফাইন, এ সেট কি হলো বি সেটের ওই ये क्या है, সো এ সেট হলো বি সেটের উপসেট। ওকে, এই বিলংস টু না উপসেট, জোশ মে আকার লিখ দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা হলো উপসেট। হ্যাঁ, এ সেট বি সেটের উপসেট, ক্লিয়ার হলো। আচ্ছা এখন সি আরেকটা সেট আছে, তো সি আরেকটা সেট, এটা হচ্ছে কি 1 2 3, তো সি সেটও কিন্তু বি সেটের উপসেট। আচ্ছা তো কে হ্যাঁ, তাহলে সি সেটও তো বি সেটের উপসেট। তো উপসেট একটা সার্বিক কথা, মানে এই সেটের সবগুলো উপাদান ওই সেটে আছে কিনা, এই সেটের সবগুলো উপাদান ওই সেটে আছে কিনা, এটা হলো উপসেট। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এবার তাহলে কিন্তু সি সেট আর বি সেট তো আবার ইকুয়াল সেট, তাহলে এটাও লেখা যায় এটাও লেখা যায়, সি সেট আর বি সেট কিন্তু ইকুয়াল সেট। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি লেখা যায়, কতটা বুঝেন? এটার ক্ষেত্রে কি এ সেট বি সেটের উপসেট, ফাইন, খুবই ভালো হয়েছে। এ সেট বি সেটের উপসেট কিন্তু ইকুয়াল না, তাহলে উপসেট এবং নট ইকুয়াল, এইটা হলো স্যার প্রকৃত উপসেট। কি সেট? প্রকৃত উপসেট। জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ পড়ে সংজ্ঞা নিয়ে কনফিউজড হবেন না, চিনতে ভুল করবেন না, ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানুষপত্রই ভুল, ঠিক আছে? তো এটা এক সময় আমরা যখন বইটা পড়াশোনা করতাম, তো আমরা একটা দুষ্টামি করতাম আর কি, সেটা হলো মানুষপত্রই ভুল। তো সবাই এটাকে ইচ্ছা করে ভুল করে বলে, কি বলে ওই আপনারা যেটা অনেকে বলেন আর কি, যে ম্যান ইজ মডেল, এটা হলো মানুষপত্রই ভুল। আচ্ছা, তাহলে ভুল হয়েছে এই জন্য ম্যান ইজ মডেল বলে দিয়েছে। আচ্ছা, তো একদিন এরকম হলো যে একজনে বলে যে এটা আসলে মানে ম্যান ইজ মডেল, তো এটা শুদ্ধই হয়ে গেছে, আসলে ম্যান ইজ মডেল হবে না, হবে ম্যান ইজ মেন্টাল। এটা হলো মানুষমাত্রই ভুল। যাই হোক, আলোচনা পরে হবে, আরও আলোচনা দরজা এখনও বন্ধ না। আচ্ছা আসেন, সো আমার কথা শুনেন, ভুট্টু সাহেবের কথা শোনার কোনো দরকার নেই আপাতত, আমার কথা শুনেন। আচ্ছা এবার আসেন, এখানে কী হলো, এ হচ্ছে কী হলো, বিয়ের উপসেট কিন্তু সমান না, এটাকে বলে প্রকৃত। তাহলে কি প্রকৃত উপসেট, প্রকৃত বা প্রপার সাবসেট আমরা এটা বলতে পারি, প্রকৃত উপসেট। আচ্ছা, যদি কোনো কারণে উপসেট এবং ইকুয়াল হয়, যেহেতু এটা উপসেট এবং ইকুয়াল, তাহলে এটাকে আরেকভাবে লেখা যায় সি এ বি। তাহলে এইরকম যদি থাকে, এইটা বা এটা যদি থাকে, তাহলে অপ্রকৃত উপসেট। কি অপ্রকৃত, কি প্রকৃত, অপ্রকৃত, ইংলিশটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের চিহ্ন এটা, অপ্রকৃত উপসেটের চিহ্ন এটা, কিন্তু জেনারেলি অপ্রকৃত উপসেটকে এই আকারে লেখা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা লেখা হয়ে থাকে। আর প্রকৃত উপসেটকে এই আকারে লেখা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই আকারে লেখা হয়ে থাকে। আর স্বাভাবিক শুধু উপসেট বুঝাইতে এটা লেখা হয়ে থাকে, এইটা হলো শুধু উপসেট বুঝাইতে লেখা হয়ে থাকে, উপসেট, উপসেট, উপসেট। তাহলে উপসেট বললে শুধু এইভাবে লেখা থাকে, আর প্রকৃত উপসেট বললে, অপ্রকৃত উপসেট বললে হয় এটা থাকে অথবা এটা থাকে, আর প্রকৃত উপসেট বললে এটা লেখা থাকে। কই শাক নেই, চলেন আমরা পরের স্লাইডে চলে যাই, এগুলো আপনারা পারেন। এই জিনিসগুলো আপনারা বুঝেন না এমন না, কিন্তু হঠাৎ করে পরীক্ষার খাতায় এই নোটেশনগুলো দেখার পরে, পরীক্ষা তো সর্ষে ফুল দেখে, আমিও জীবনে বহুতবার পরীক্ষার হলে গিয়ে সর্ষে ফুল দেখছি। সো আমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে 25টা অঙ্কের ভিতরে একটা অঙ্ক, লাস্টের অঙ্কটা আমি পারিনি, এটা অনেক আগের কথা, কিন্তু আমার এটা আজও দাগ কেটে আছে। আমি শুধু নোটেশনটা চিনি নাই স্যার, শুধু নোটেশনটা চিনি নাই। তো এটা কি হয়েছিল পরে বলবো না, নোটেশনটা চিনি নাই স্যার, আমি শুধু মানে ইটস ভেরি স্যাড। হ্যাঁ, নোটেশনটা চিনি নাই, 24টা অঙ্ক পারছি, 25 নম্বর অঙ্কের ভিতরে গিয়ে একটা নোটেশন এমন দিছে যে ওই নোটেশনটা আমি চিনি না, আমার বইয়েও কোথাও ছিল না, আমি চিনিও নাই, আমি পারি নাই। শুধু তাই না, বুয়েট অ্যাডমিশনও এরকম একটা জিনিস হয়েছে, সেটা অঙ্ক পারতাম, এটা পরে বুঝছি, অনেক দিন পরে বুঝছি, বুয়েটে ভর্তি হওয়ার পরে বুঝছি যে ওই অঙ্কটা পারতাম। ওইটাও ফিজিক্সের লাস্ট অঙ্ক ছিল, ফিজিক্সের। তো ফিজিক্সে তো বড়ুল স্যার আছে, আপনাদের টেনশন নাই, নোটেশন নিয়ে টেনশন নাই, নোটেশনের সঙ্গে আরও অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ওইখানে গিয়ে কী হয়েছে, ওইখানে গিয়ে আবার একটা জিনিস পারিনি। তো পরে বুঝছি, প্রথমে ভাবছি যে ওটা সিলেবাসের বাইরে থেকে কিছু একটা দিয়েছে, পরে দেখি না, ওটা সিলেবাসের বাইরে থেকে দেয়নি। বন্ধুরা যখন আলোচনা করলাম বুয়েটে ভর্তি হওয়ার পরে, তখন জানলাম যে এইটা আসলে ওই ব্যাপারটাই ছিল, কিন্তু প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্ট বোঝে নাই, হয়তো দু একজন বুঝছে, তারা যে ফার্স্ট সেকেন্ড হয়েছে ভর্তি পরীক্ষা তাও না, কিন্তু হয়তো দুইজন বুঝছে, ও এটা পারেন। তো ফিজিক্সে আমাদের সময় 18টা প্রশ্ন আসতো, 18টা প্রশ্নের ভিতরে লাকিলি আমি 17টাই পারছি, লাস্টেরটাই পারিনি। তো এই হতো, তো ক্যা ফারাক পড়তা ইয়ার, ঠিক আছে? তাহলে এখানে কী হলো,
এখানে আপনি একটু যদি দেখেন সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় বলা আছে, এটা হচ্ছে নাম্বার অফ পাওয়ার সেট অফ এ। নাম্বার মানে কি, কোনো একটা সেটের সদস্য সংখ্যা বোঝানোর জন্য এটা সামনে এন দেয়। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলার কোনো স্কোপ নাই, সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। আমারও তো কষ্ট হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কষ্ট হোক আর না হোক, আমি আছি তোদের সাথে। ওকে, তাহলে কি হলো, এইটা হলো এরকম। এখন এইখানে যখন এইটা মানে এ একটা সেট, তার পাওয়ার সেট যদি নেন, তো এই পাওয়ার সেটে উপাদান সংখ্যা নির্দেশ করতেছে এটা দ্বারা, এইটুক দ্বারা। তো পাওয়ার সেটের উপাদান সংখ্যাটা কী হবে, 2^n(a). বিষয়টা কিন্তু আপনারা জানেন, 2 সবসময় কনস্ট্যান্ট থাকবে, 2^n(a) মানে এ সেটের উপাদান সংখ্যা। ব্যাপারটা এরকম, যাদের একটু হেয়াল লাগতেছে যে স্যার এত কঠিন কঠিন জিনিস কী বলতেছিল, আসলে কঠিন কিছু বলতেছি না, মানে এই নোটেশনটাই আসলে, নোটেশন দেখলে আপনাদেরও মাথা গরম হয়ে যায়, আমারও মাথা গরম হয়ে যায়, আর আমি আপনাদেরকে বললে আপনারা তো জিনিসটাকে একটু কড়াভাবে নেন। এই কড়াভাবে না নেওয়ার জন্য এটা একটু স্লাইডে দিয়ে রাখছি যে এটা দেখলে রিল্যাক্স থাকেন, টেনশন লেনে কবি নেই, দেনে কবি নেই। চলেন ধরেন এ একটা সেট, সো এ সেটটা কত, ধরেন 1 2 3 অ্যান্ড দ্যাটস ইট। ওকে ফাইন, এ সেটটা হচ্ছে এটা। ওকে ডান, ইটস ডান। সো এটার পাওয়ার সেট যখন আপনি করবেন, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা, এখান থেকে একটা জিনিস যদি বলি, পাওয়ার সেট অফ এ, তার উপাদান সংখ্যা কয়টা হবে আপনারা জানেন, 2^3 হবে, যেহেতু এখানে 3টা উপাদান আছে, 2^3, তাহলে 2³ হবে না, 2³ এই 2³ মানে হচ্ছে 8টা, তার মানে এর পাওয়ার সেটে 8টা উপাদান থাকবে। এটা কেন হয়, যখন বিন্যাস সমাবেশ পড়বো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং, বিন্যাস সমাবেশ দিয়ে কিন্তু সংখ্যাগুলো বানানো হয়েছে। সো বিন্যাস সমাবেশ দিয়ে কিন্তু আরও অনেক কিছু আছে, যারা আপনারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বেন, অনেক সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও কাজে লাগে, আবার অন্যান্য জায়গাতেও এই বিন্যাস সমাবেশের ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এটাই এখন কথা বলবো না, হ্যাঁ। সো এটা যারা এই জায়গাগুলোতে যাবেন তাদের লাগবে। শুধু তাই না, প্রবাবিলিটি অ্যানালাইসিসে এটার গুরুত্বপূর্ণ আছে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন টকিং অ্যাবাউট। সো এটা হচ্ছে কম্বিনেটরিক্স বলে, এটার আরেকটা নাম হচ্ছে কম্বিনেটরিক্স। সো আসেন, বাদ দেন ওই রকম নামটা বাদ দেন, আপনি আগে পরীক্ষা কোয়ালিফাই করেন, তারপর আপনার সাথে যোগাযোগ হবে, কথা হবে মন খুলে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে কি হচ্ছে, এখানে আপনি যখন বলতেছেন যে পাওয়ার সেট অফ এ, তার উপাদান সংখ্যাটাকে যখন আপনি দিচ্ছেন, উপাদান সংখ্যা, স্যার এটাকে বলে প্যারেনথেসিস, এটাকে বলে প্যারেনথেসিস, ঠিক আছে, প্যারেনথেসিস, এটাকে বলে কার্লি ব্রেস, আর এটাকে বলে ব্র্যাকেট। সো নামগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। সো এটাকে বলে প্যারেনথেসিস, এটাকে বলে কার্লি ব্রেস, এটাকে বলে ব্র্যাকেট। সো আরও এরকম অনেক রকমের বন্ধনী আছে, সেগুলোর আলাদা আলাদা নাম আছে, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ে ফেলবো, এগুলো নিয়ে টেনশন নাই। এগুলোর সিঙ্গুলার প্লুরাল কি সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু এই মুহূর্তে আমি এটা বলছি এই জন্য যে দেখেন এইখানে কিন্তু প্যারেনথেসিস আছে, তার বাইরে কিন্তু প্যারেনথেসিস আছে, এখানে কিন্তু আপনি চাইলে কার্লি ব্রেস দিতে পারবেন না, সাবধান, দিলে কিন্তু ভুল হয়ে যাবে, যদি কখনো লাগে এটা দিতে পারবেন না, কারণ এই অপারেটরের পরে প্যারেনথেসিসই বসবে, আর ওই অপারেটরের পরেও প্যারেনথেসিস বসবে। সো প্যারেনথেসিসের বাইরে প্যারেনথেসিসই বসতে হবে, না হলে ভুল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, দেন কী হলো, তাহলে এটা এই কথাটাই এখানে একটু নোটেশন দিয়ে লেখা আছে, যে হেয়ালি লাগতেছে, আর এখানে ইজিলি বোঝা যাচ্ছে। তবে বোঝার ব্যাপারটা কি, যে এখানে যে 2³ হবে, কেমনে 2³ হয় স্যার, এই 2³ হয় কেমনে, এইটা ওয়াদা রাহা মেরা, যে আমি এটা আপনাদেরকে বলে দিব। কখন বলবো, যখন আপনি ইন্টারমিডিয়েটে উঠে যাবেন, আমার ক্লাসের ভিতরে এটা থাকবে, বিন্যাস সমাবেশ ক্লাসের ভিতরে এটা থাকবে। সো টেনশনের কোনো কারণ নেই। এটা কেন কিউবটা আসে থেকে, বা এখানে 2টাই আসে থেকে, এটা প্রমাণ আমি করে দেবো, বুঝাই দিব ইনশাল্লাহ। আচ্ছা আসেন, বাদ দেন, এবার চলেন NPA মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ পাওয়ার সেট অফ এ। এইটা কি হচ্ছে দেখেন, এর উপাদান সংখ্যা কত, NA কত, এর উপাদান সংখ্যা হচ্ছে 3, তাই না? এ কটা উপাদান আছে, 1টা 2টা 3টা, সো 3টা উপাদান আছে, তাহলে NA, তাহলে এখানে তো NA হবে, আর এখানে 2 আছে, তাহলে 2^NA, এই পাশটা ঠিক আছে, আর এই পাশে কি আছে, N অফ পাওয়ার সেট অফ এ, মানে নাম্বার অফ এলিমেন্টস অফ পাওয়ার সেট অফ এ। সো আমার কথাটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে পাওয়ার সেট অফ এ, তার উপাদান সংখ্যা কি করবেন, 2^, এর উপাদান সংখ্যা বসাই দিবেন। পাওয়ার সেট অফ এ, তার উপাদান সংখ্যা সমান সমান 2^, এর উপাদান সংখ্যা বসাই দিবেন, শেষ। আচ্ছা, এটা ওরকমই একটা জিনিস, যে দুইটা সেটের যদি আপনার ক্রস প্রোডাক্ট, বা আপনারা কী বলেন এটাকে, কার্তেসিয়ান প্রোডাক্ট, না কার্তেসীয় প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে, মানে কার্তেসীয় গুণজ। আচ্ছা, তাহলে কার্তেসীয় গুণজ যখন আপনি করবেন, তখন আপনি কি করবেন, এইখানে একটা এখানে একটা, দুটো উপাদান আছে দেখেন, এই যে একটা উপাদান দিলেন। সো
আলাদা আলাদা এর উপাদান সংখ্যা আর বি এর উপাদান সংখ্যা গুণ করলে ওই কার্তেসীয় গুণজের উপাদান সংখ্যার সমান হবে। ইজিলি প্রমাণও করা যায়। সো এগুলোতে আর যাচ্ছি না, জিনিসটা শুধু নোটেশনটা আপনাদেরকে চেনানোর জন্য স্লাইডটা দেওয়া হয়েছে। ব্যবধি, এই ব্যবধি নিয়ে এখানে নোটেশনে কিছু সমস্যা আছে। সাপোজ এক্স স্মলার দেন 1 অ্যান্ড গ্রেটার দেন 0, ওকে ডান। এইটাকে যখন আপনি সেট দিয়ে লিখতেছেন, সেটে ব্যবধিটা যখন লিখতেছেন, হ্যাঁ, সো এই ব্যবধিটাকে আপনি লিখতেছেন এইভাবে, এক্স, এটা গেল, আর এটা হচ্ছে 1, এই 1, এইভাবে লিখতেছেন। কি লিখতেছেন? যখন আপনি এটাকে সরাসরি লিখতেছেন যে 0-র চেয়ে বড় এটাকে এইভাবে লিখতেছেন। আচ্ছা ফাইন, এবার আসেন, যদি এরকম থাকে তখন আপনি এটাকে লিখতেছেন হলো যে একপাশে আসলে ইকুয়াল আছে, হ্যাঁ, সো যদি ইকুয়াল থাকে তখন আপনি এইভাবে লিখতেছেন, আর যখন ইকুয়াল থাকতেছে না তখন আপনি কি লিখতেছেন দেখেন, এটা লিখতেছেন এখান থেকে এই পর্যন্ত। ধরেন এক্স লিখলেন, আচ্ছা সরি 0 আছে না, 0, আর এখানে আছে হচ্ছে 1, সো 0 আর 1 এটা এইভাবে লিখতেছেন। সো এটা যখন লিখতেছেন, এটার একটা বিকল্প নোটেশন আপনাদের বইতে আছে, সেই বিকল্প নোটেশনটা এখন অবসলিট, তারপরে ব্যবহার করতেছে, কোনো সমস্যা নেই, এটা হলো 1, এইভাবে লিখতেছেন। সো পরেরটা ঠিক হয়নি, পরেরটা এরকম হবে আর কি। তো দেখতে জিনিসটা একটু বিদঘুটে, কিন্তু জিনিসটা ঠিক আছে। তো এই জায়গাগুলোকে আপনাকে খেয়াল করতে হবে, যেই জায়গাতে আপনার কত থেকে কত পর্যন্ত ব্যবধি আছে, যদি ব্যবধিতে ইনক্লুডেড না হয়, এই ঠিক লিখছি, হ্যাঁ ঠিক লিখছি। এখানে খেয়াল করেন, একটা জায়গায় একটু কম বেশি লিখছি, এই ইকুয়াল চিহ্নটা উপরেরটাতে আছে, হ্যাঁ ইকুয়াল চিহ্নটা উপরেরটাতে আছে, এটা এইখানে, এখানে আছে এবং এখানে আছে, আর এইখানে আছে এইটাতে। যদি ইকুয়াল থাকে তাহলে এরকম হবে, এই যে ইকুয়াল থাকলে যেদিকে ব্র্যাকেট থাকার সেদিকেই থাকবে, ইকুয়াল থাকলে যেদিকে ব্র্যাকেট থাকার সেদিকে থাকবে, ইকুয়াল থাকলে যেদিকে ব্র্যাকেট থাকার সেদিকে থাকবে, ইকুয়াল যদি না থাকে তাহলে ব্র্যাকেটটা উল্টায় যাবে, অথবা প্যারেন্থেসিস হবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আসেন, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা একটা বর্ধন করা যায়। এই বর্ধন দিয়ে আপনি বড় বড় অঙ্ক ছোটো ছোটো করে ফেলতে পারবেন। বড়ে বড়ে শহর মে ছোটে ছোটে বাতে হতে রেতে, ব্যাপারটা সেরকম। দেখেন এই বর্ধনটা একটু খেয়াল করেন, এই বর্ধনটা বুঝে নেন, তাহলে আপনার আর মুখস্থ রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না। ধরেন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একটা বর্ধন করলাম, ইউনিয়ন ডি ইউনিয়ন ই ইউনিয়ন এফ, অনেক কিছু হতে পারে। সো আপনি কি করলেন দেখেন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আপনি দিলেন, এইটা সমান সমান আপনি আবার দিবেন নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, তারপরে দিবেন হলো এই মাইনাসটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কিন্তু এবার তো এরকম তো আরও আছে তাই না, তাহলে মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তিনটা আছে, এ বি নেওয়া যায়, এসি নেওয়া যায়, বিসি নেওয়া যায়। সো সবগুলো নিতে হবে আপনাকে, ওইটাই বিন্যাস সমাবেশ আর কি, ওটাকে সমাবেশ বলে, এই যে কতভাবে নেওয়া যায়। সো এটা আপনাদের জানা আছে কেন, কারণ আপনারা পাওয়ার সেট করছেন, এই কারণে উপসেটগুলো আপনাদের চিনা আছে, ওই উপসেটের উপাদানগুলো কিন্তু বসতেছে ওইখানে। যারা এটা বুঝতে অসুবিধা হচ্ছে, বললাম না উপসেটের কথা, ঠিক আছে, আপাতত এটা বুঝতেছেন যে আপনি এ বি নিতে পারবেন, বি সি নিতে পারবেন, আর এসি নিতে পারবেন, ওইটুকু বুঝে রাখেন। ও যারা উপসেটটা বুঝতেছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাকি তো কথা হবেই উচ্চ মাধ্যমিকে গেলে, কত কিছু যে রিসাবল হয়ে যাবে স্যার, আপনি টেনশনই করেন না। ওকে, তাহলে এখানে হলো এ ইন্টারসেকশন সি, এইটা হবে। কিন্তু যেহেতু এখানে তিনটা আছে, সুতরাং তিনটার একটা কিছু একটা হইতে হবে। তো এই তিনটার একটা জিনিসটা হচ্ছে এইটা প্লাস হবে। মনে রাখবেন সমস্ত কিছু ঠিক থাকবে, যখন জোড়া থাকবে তখন মাইনাস হবে, যখন তিনটা থাকবে তখন প্লাস হবে, যখন আবার চারটা হবে মানে জোড় সংখ্যক থাকলে, এই যে এই জায়গাগুলোতে জোড় সংখ্যক, এই যে একটা উপাদান মানে একটা দুইটা সেট আছে, তো থাকলে এটা হবে। বলতেছি আরেকবার ফাইনালি, এই দেখেন এ, ওই এ কোত্থেকে আসলো, এ কোত্থেকে আসলো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যদি এটা থাকে তখন দেখেন ওটা প্লাস আছে, বিজোড় সংখ্যক থাকলে ওটা প্লাস হয়, আর জোড় সংখ্যক থাকলে ওটা মাইনাস হয়।
এইভাবে করে এই সূত্রটাকে বর্ধন করে চলে যেতে হবে আপনাকে, যে 4টা থেকে 4টার ক্ষেত্রে এটা করতে হবে। 4টার ক্ষেত্রে জোড়া থাকবে, তারপরে 3টা থাকবে, 3টা থাকার পরে 3টারগুলো প্লাস হবে, তারপর আবার 4টারটা আসবে, সবগুলো ইন্টারসেকশন বা আপনারা কি বলেন ছেদ, বা এটাকে অ্যান্ড বলে। কেন এটাকে অ্যান্ড বলে? উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তো আইসিটি পড়বেনি, তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা অ্যান্ড বলে, ফাইন গেল। সো এখানে কারো কিছু বুঝতে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। লিখে যাবেন, তারপরে সিঙ্গেল লিখবেন, সিঙ্গেলগুলো প্লাস, ডাবলগুলো মাইনাস, তারপরে এটা, এবং সবগুলোতে ইন্টারসেকশন আছে। সো এভাবে লিখে চলে যাবেন, আর কিছু বলার নেই। চলেন পরের স্লাইডে। আচ্ছা, এইটা একটু মনে রেখো, ঠিক আছে? সো ওই গানটার মতো আর কি, প্রিয়তমা অনুপমা মনে রেখো, মনে রেখো, ঠিক আছে? সো এরকম আর কি। তো এটা মনে রাখতে হবে আপনাকে একটু। মনে কি রাখবেন? দেখেন, এ বাদ বি এটাকে কিন্তু ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা যায়। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব ইজিলি প্রুফ করা যায়। বাট হতে হি रहेगा, নো প্রবলেম। চলে আসেন, এটা হয়ে গেছে। সো এটা কিন্তু মনে রাখবেন, এটা এই জিনিসটা কিন্তু সঠিক আছে, হ্যাঁ সঠিক আছে, এটা মনে রাখেন একটু খালি, হ্যাঁ কাজে দিবে। আচ্ছা, এত বিপরীত ফাংশন, ওমা বিপরীত ফাংশনে এসে পড়ছি, তো বহুত দূরে এসে পড়ছি। আচ্ছা, উদাহরণ 4। আচ্ছা ফাইন, বিপরীত ফাংশন এই ধরনের কোনো কিছু থাকলে এফ(x) = এত এর বিপরীত ফাংশন ইকুয়াল চিহ্ন আছে। আচ্ছা, এটা রাখলে কি করবেন শুনেন। এটাকে কোনো এককালে আমাদের ছোট ভাইয়েরা, বুয়েটের ছোট ভাইয়েরা এই পদ্ধতিটার নাম দিয়েছিল ইয়াহু চুচ্চু রুল। তো ইয়াহু চুচ্চু আবার কী জিনিস তা তো বুঝি নাই, তো বাদ দেন। আপাতত দেখেন, এটা হইলো ধরেন f(x) একটা রুল বলে দিচ্ছি। রুলটা কেন হয় আপনারা বুঝবেন পরে। ধরেন ax + b আর cx প্লাস হচ্ছে d। তো f(1)(x) মানে হবে হচ্ছে, মাথায় রাখেন, খুব ইজিলি প্রুফ করা যায়, খুব ইজিলি, 3-4 লাইন, দরকার নেই প্রুফে যাচ্ছি না। চলে আসেন, এখানে এই cx আর bটা ঠিক রাখবেন, এই কোণাগুণি ঠিক রাখবেন। ম্যাট্রিক্স পড়বেন কয়েকদিন পরে বুঝতে পারবেন এমনি। সো এটাকে ঠিকঠাক রাখবেন। আর এই ব্যাটারের চিহ্ন চেঞ্জ করে এখানে দিবেন, তাহলে -d, এক্সটা তো এক্সের জায়গায় থাকবে। আর এই ব্যাটারের চিহ্ন চেঞ্জ করে এখানে দিবেন, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস দেবেন, -a। সো এটা হলো রুল। তাহলে এত এর বিপরীত ফাংশন कैसे निकलेगा ভাইয়া? তাহলে f(1)(x) মুহূর্তের ব্যাপার। আসেন, এই 7টাকে এখানে নিয়ে গেলেন, সো এটাকে করলেন -7x -3, আর এখানে করলেন 4x রেখে দিলেন, আর এটাকে -2 করে দিলেন এখানে। ওয়াও, শেষ, ডান। এটাই বিপরীত ফাংশন, এইটাই বিপরীত ফাংশন। চলেন ভাগেন তাড়াতাড়ি এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, যেটা সহজে বোঝা যায় সেটা নিয়ে বেশি কথা বলা উচিত না। আচ্ছা, দেখাও যে এত এর বিপরীত ফাংশন নেই। ওমা, তো আবার দিচ্ছেন কেন? নেই তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখাও আসবে না, কিন্তু জিনিসটা জানা থাকা দরকার। এত এর বিপরীত ফাংশন একটি অন্যয় হবে, ফাংশন হবে না, রিলেশন হবে, বাট দ্যার ইজ নো ফাংশন, বা কোনো অপেক্ষক নাই। আচ্ছা, অন্য ফাংশনের পার্থক্য নিয়ে এখন আর গেঞ্জাম করতে চাচ্ছি না আপনাদের সঙ্গে, নাহলে তো যুদ্ধ লেগে যাবে আবার, আর আপনারা দূরে আছেন, যুদ্ধ করে আমার সাথে পারবেন না। সো তাহলে সামনাসামনি হলে যুদ্ধ হবে একটা। আচ্ছা আসেন, এবার হলো এত এর বিপরীত ফাংশন নেই, এটা বিপরীত, এটা বিপরীত, হ্যাঁ এটা হলো বিপরীত, হ্যাঁ বিপরীত। এত এর বিপরীত ফাংশন নেই, ফাইন। কেন নাই? কারণ এই ধরনের যদি দ্বিঘাত কোনো ফাংশন দেখেন, দ্বিঘাত কোনো ফাংশন, এক্স এর একটা দ্বিঘাত ফাংশন দেখেন, সেটার বিপরীত ফাংশনটা কেমনে নির্ণয় করে এইটা বুঝাই আগে, এটা আগে বলে দিই। সেটা হলো f(1)(x), এটা তো f(x), তাই না? এটা তো শিওর নাকি? ফর শিওর। আচ্ছা আসেন, তাহলে এটা হলো কি হলো, এটা লিখবেন হচ্ছে জাস্ট, আপনারা দ্বিঘাত সমীকরণের একটা সূত্র জানেন না সमीकरण সমাধানের সময়, ওই সূত্রটার মতো করে লিখবেন, দেখবেন কি দেখেন নিচে কত থাকে, 2 থাকে, উপরে থাকে -b। ওই -b কত আছে এখানে? 4 আছে, একবারে লিখে ফেলাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ফর্মুলেশনটা আগে লিখি, তারপর ওটা লিখতেছি। -b লিখলাম, প্লাস √b² -4ac, তার সাথে একটা লাল কালি দিয়ে একটা জিনিস এক্সট্রা করে দিচ্ছে। আচ্ছা, হলুদ কালি দিয়ে দিলাম। এই হলুদ জায়গাটা ভালো করে মনে রাখবেন, সেটা হলো 2ay। ऐसा क्यों होता है? क्योंकि এই ওয়াইটাকে যখন আপনি এই পাশে নিয়ে আসবেন, তখন এখানে তো সি আছে, এটা তো সি, এটা তো চিনেন। এই ওয়াইটাকে যখন আপনি এই পাশে নিয়ে আসবেন, তখন কিন্তু এটা -y আকারে আসবে, আর সি তখন এই পাশে 0 হবে। দ্বিঘাত সমীকরণের সমাধানে তো এক পাশে 0 করতে হয়। আচ্ছা হইল, এই ওয়াইটাকে যখন আপনি এখানে নিয়ে আসবেন, তখন এই পুরা জিনিসটাই সি, সি -y পুরাটাই সি, আর ওইটার সঙ্গে কি হবে? 4ac, এখানে 4 হবে, ওই 4 হবে, ভুল করে লিখে দিছি। আচ্ছা
করবে, সরি 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 ফর দ্য স্লিপ অফ দ্য প্যান। ওকে আসে, তাহলে এখানে 4ay হবে, যেহেতু 4ac আছে, তো 4a গুণ হবে কার সাথে, এখানে c আছে আর এই ওয়াইটা মাইনাস করে দিলে -y হবে, তাহলে c - y ওইটার সাথে 4ac গুণ হবে। তো ওইটার সাথে যখন 4a গুণ করে দিবেন আর ওই জিনিসটা যখন বিয়োগ করবেন তখন এটা চলে আসবে। প্রমাণে যেতে যাচ্ছি না, যারা একটু বুঝেন তাদের জন্য একটু বললাম আর কি। আচ্ছা, আপাতত আপনাকে এইটা মাথায় রাখতে হবে, এই জায়গাটা খালি মাথায় রাখতে হবে, প্লাস 4ay, এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, 4a এখানে c আছে এখানে y হয়ে যাবে। সো এরকম ফাংশন থাকলে বিপরীত ফাংশনটা বিপরীতটা আপনি লিখবেন এইভাবে। তো এই ফাংশনটা ফাংশন হবে না, কেন হবে না বলেন তো? এখানে দুটো অপশন আছে, প্লাস অপশন আছে মাইনাস অপশন আছে, কথাটা বুঝতে পারছেন? মানে এখানে এক্সের একটা ওয়াইয়ের একটা ইনপুটের জন্য ওয়াইয়ের একটা, আচ্ছা এখানে এক্স লিখছি না, ওইটা ওয়াই লেখাটা উচিত হবে না, ওই জায়গাটা একটু ঠিক করে দিই, উচিত হবে না যেহেতু এখানে এক্স লিখছি সেই জন্য, এটা আপনারা জানেন, এটা কমন প্র্যাকটিস, এটা ওয়াই করে দিলাম, চলেন এইখানে এক্স করে দিলাম। সো এটা দেখেন এখানে এক্সের একটা মান ইনপুট করার জন্য ওয়াইয়ের দুইটা মান আসতেছে, অর্থাৎ ফাংশনে এক্সের একটা মান দিলে, স্বাধীন চলকে এক্সের একটা মান দিলে অধীন চলকে দুইটা মান আসতেছে, কি ডিস্টার্বিং, তাহলে তো হবে না, তাহলে তো এটা ফাংশন হবে না, এটা অন্য হয়ে যাবে, এইটা আপনারা জানেন। সো আমার শুধু উদ্দেশ্য ছিল এইটা দেখানো যে এটা ছিল এটা। সো এইটা SW করে ফেলেন, এখন কি হবে, কিছুই করবেন না, খালি যে জিনিসটা করবেন এই জায়গাটাতে ABC এর মানগুলো খালি বসা যাবেন, শেষ। ABC এর মানগুলো চিনেন, এই যে x স্কোয়ারের সঙ্গে a আছে, x এর সঙ্গে b আছে, আর এটা তো c, এগুলো নিয়ে কথা বলাই। ডোমেন ও রেঞ্জ, ডোমেন ও রেঞ্জের দুটা কথা বলবো। আমি জেনারেলি 6টা ইস্যু লিখি, কিন্তু নবম দশম শ্রেণীতে 3টা ইস্যু লাগবে, এই 3টা ইস্যু খালি আপনারা খালি মনে রাখেন, খালি মনে রাখেন, আর কিছু লাগবে না, খালি প্র্যাকটিস করেন, এরপর প্র্যাকটিস করেন, লাগবে না আর কিছু। আসেন ডোমেন ও রেঞ্জে, ধরেন কোনো একটা ফাংশনের আপনি ধরেন fx বা y হোয়াট এভার, আচ্ছা y সমান লিখলাম, y মানে হচ্ছে fx আপাতত, y সমান লেখা আছে সামথিং, উপরে একটা লব আছে আর নিচে একটা হর আছে, নিচে একটা হর আছে। সো এই ক্ষেত্রে লব আছে একটা হর আছে, এই ক্ষেত্রে অবশ্যই হরটা শূন্য হবে না, তাহলে x ≠ 0, এটা খালি মনে রাখতে হবে আপনাকে। ডোমেইন নির্ণয় করেন আর রেঞ্জ নির্ণয় করেন, প্রক্রিয়া একই। রেঞ্জ হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেইন, আর ডোমেইন তো ডাইরেক্ট ফাংশনের ডোমেইন, আর রেঞ্জ হচ্ছে ইনভার্স ফাংশন, ফাংশনটাকে ইনভার্স করে নিয়ে তারপর ডোমেইনটা আপনার নির্ণয় করতে হবে, ডোমেইনটা নির্ণয় করতে হবে। ইনভার্স ফাংশন যদি ফাংশন না হয়, অন্যয় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রেঞ্জে কি করতে হয় পরে আলোচনা করতেছি। আচ্ছা আসেন, সো এটা হলো। আরেকটা হচ্ছে y সমান যদি এরকম থাকে √a - x, আচ্ছা √x-ই দিলাম, এখানে ঝামেলা কম করি, √x, সেই ক্ষেত্রে কি হবে, এই রুটের নিচে যে জিনিসটা আছে সেটা নেগেটিভ হতে পারবে না, তার মানে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, এক্ষেত্রে ওখান থেকে ডোমেন পেয়ে যাবেন। সাপোজ এখানে x এর জায়গায় আছে x - 1, সাপোজ একটা বলে দিচ্ছি, ধরেন এখানে x এর জায়গায় x - 1 আছে, তাহলে x - 1 ≠ = 0, যেহেতু x থাকলে x ≠ = 0, যদি এখানে x - 1 থাকে তাহলে x - 1 ≠ = 0, সেই ক্ষেত্রে সেখান থেকে আপনি বলতে পারতেছেন x ≠ = 0, এই 1, x ≠ 1, তার মানে x এর মান সব কিছু হতে পারবে, 1 হতে পারবে না। তাহলে আপনি তখন কি লিখবেন, যে 1 ছাড়া সকল বাস্তব সংখ্যা হচ্ছে x এর ডোমেইন। আর যদি এটা ইনভার্স ফাংশন করে রেঞ্জ নির্ণয় করতে থাকেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে এইটা x = 1, মানে 1 ছাড়া সকল কিছুই হচ্ছে এটা রেঞ্জ। ইনভার্স ফাংশনের ডোমেইনটাই হচ্ছে রেঞ্জ, ইনভার্স ফাংশন বের করে তার ডোমেইন নির্ণয় করলে সেটা হচ্ছে রেঞ্জ হিসাবে প্রকাশিত হবে। আচ্ছা হইল, তো তত্ত্বগুলো লিখে দেই। y সমান হচ্ছে LOG, এটাকে কি জানি বলেন, লগারিদম না লগ কি জানি আপনারা বলেন। সো এটা দিলেন, এটা দিলে কি হচ্ছে, এখানে দিলেন হচ্ছে x বেজ y মনে করেন দিলেন, আচ্ছা x বেজ y না, দিলাম x বেজ কনস্ট্যান্ট লিখতে চান, আচ্ছা আর লিখলাম এটা। সো এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে x ইজ গ্রেটার দেন 0 এবং হ্যাঁ, আচ্ছা এবং লিখে দিই এটা, কারণ কমা দিলে অথবা মনে হয় এবংও হয়, এবং আর অথবা যুক্তি কিন্তু খুব কঠিন যুক্তি, আইসিটি পড়লে বুঝবেন, ঠিক আছে। এবং অথবা আর নট না, এই 3টা যুক্তি দিয়ে পৃথিবীর সমস্ত কথা বলে ফেলা যায়, বড় অদ্ভুত, আলোচনা হবে, আসুক উঠেন ইন্টারমিডিয়েটে আলোচনা হবে। সো x গ্রেটার দেন হচ্ছে 0, আর এখান থেকে হচ্ছে এটা কি লিখলাম, আর গ্রেটার দেনও 0।
সো তিনটা দিলাম, আর কিছু লাগবে না। এই তিনটা জানলে আপনি যে কোনো ডোমেইন রেঞ্জ বের করতে পারবেন। আচ্ছা চলেন পরের স্লাইডে চলেন। এত কি সার্বিক? আচ্ছা সার্বিক হলে জানি কি করতে হয়। সার্বিক ফাংশন হচ্ছে একটা ফাংশন, আগে একটু বলে নিই, আলোচনা করে নিই, তারপরে আপনি দেখবেন এখানে কি আছে। এফ মনে করেন আর টু আর, আর মানে কি জানি রিয়েল না, অবশ্যই আর এর পাশে একটা এরকম একটা কি বলে একটা বাক্স লাগানো থাকে। আচ্ছা ওইগুলো এগুলো আপনারা জানেন, এগুলো কিন্তু ভালো করে নোটেশনগুলো বইগুলো পড়ে, ওই যে লিটারেচারটা বলছি ক্লাসের শুরুতে, ওগুলো কিন্তু পড়ে নেবেন। এফ আর টু আর, রিয়েল টু রিয়েল। এইবার আপনাকে কি বলছে, আপনাকে এরকম একটা ওই যে এফ আর টু আর, ও এখানে লেখাই আছে আমি খেয়াল করি। আচ্ছা এফ আর টু আর বলার পর আপনাকে কি বলছে যে এত কি সার্বিক কিনা। তো সার্বিক হইতে হলে কী করতে হবে? প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এটার ডোমেইনটা, সরি এটার রেঞ্জটা বের করতে হবে। কেন কোনো ফাংশন সার্বিক কিনা সেটা বের করার জন্য রেঞ্জটা কেন বের করতে হয় বলতেছি, আসেন। আপনারা জানেন, তারপরেও আমি বলতেছি, কারণ এই জায়গাগুলো অনেক সময় খেয়াল করা হয় না বলে অনেক সমস্যা হয়ে যায়। সো রেঞ্জ বের করতে হলে কী করতে হয়? আগে কী করতে হয়? ইনভার্স ফাংশন বের করতে হয়। আগের স্লাইডেই তো বললাম যে ইনভার্স ফাংশন বের করে তারপরে আপনি সেই ফাংশনের ডোমেইনটা বের করলে ওইটাই হচ্ছে রেঞ্জ। তো চলেন ইনভার্স ফাংশন, এটা তো ইনভার্স ফাংশন করা শিখে গেছি। সো এফ ইনভার্সটা আমি বের করে নিলাম, দ্রুত এফ ইনভার্সটা বের করলাম। কীভাবে বের করলাম? এই ওয়ানটাকে -1 দিলাম, তার উপরে থাকলো -x + 1, নিচে থাকলো x, আর এই টুটাকে মাইনাস করে দিলাম, তার এখানে 2 থাকলো। ইনভার্স ফাংশন বের করা শেষ। আচ্ছা মজা কাকে বলে, তাই না? আচ্ছা আসেন, তাহলে ইনভার্স ফাংশন বের করা শেষ। এইবার এই ইনভার্স ফাংশন মামার কী করবো বুঝতেছি না তো। এই ইনভার্স ফাংশনের আপনি ডোমেইনটা বের করবেন। ডোমেইন কি? এটা কোন কেসের সাথে পড়ছে? লব হর কেসের সাথে পড়ছে। এই যে স্যার, এই যে প্রথম কেসটার সাথেই পড়ছে এটা। সো লব হর কেসে যে লব আছে হর আছে, প্রথম কেস, সেখানে হরটা শূন্য হতে পারবে না। তো চলেন হরটা শূন্য হতে পারবে। তাহলে এখানে কী হলো? অতএব কী হলো? x - 2 नॉट इक्वल टू 0। অতএব কী হলো? x नॉट इक्वल टू, ये कैसा इक्वल है? नॉट इक्वल भी नहीं हुआ। তাহলে x नॉट इक्वल टू 2, তার মানে x এর মান 2 হইতে পারবে না। এইটা কি? তার মানে রেঞ্জ অফ দ্য ফাংশন ইকুয়ালস কত? সকল বাস্তব সংখ্যা বাদ হচ্ছে 2 হইতে পারবে না। কিন্তু এইখানে তো লেখা আছে যে কোডোমেইন, এটাকে কোডোমেইন বলে। হ্যাঁ, এই জায়গাটাকে কোডোমেইন বলে, যেটা যেই রেঞ্জটা দেওয়া থাকে এটাকে কিন্তু কোডোমেইন বলে। এটা আপনারা আরও জানবেন পরে। আপাতত কোডোমেইন, এটাকে কোডোমেইন বলে। আর এটা তো ডোমেইন, তাই না? এটা তো আপনারা সবাই জানেন, ডোমেইন। তাহলে কোডোমেইন বলে। এই কোডোমেইনটা কি করবেন? আমাদের লেকচার প্রায় শেষের পথে, টেনশন নেই। আচ্ছা চলেন, তাহলে এখানে কিছু কোডোমেইন বলে। এই কোডোমেইনটা এখানে আর লেখা আছে, তাই না? এখানে আর লেখা আছে। সো কোডোমেইনে আর আছে, আর আপনার আর এর চেয়ে আর থেকে একটা সংখ্যা বাদ পড়তেছে, বা একটা সংখ্যা বাদ যাচ্ছে, এটা বাদ চিহ্ন বলি আমরা আর কি। ওকে, নট এ বিগ ডিল। সো আর থেকে একটা সংখ্যা বাদ দিলে রেঞ্জটা পাওয়া যাচ্ছে। তার মানে এই সেটটা ছোট, ওই সেটটা বড়, এই সেটটা বড়, এই সেটের ভিতরে সকল বাস্তব সংখ্যা আছে, আর এই সেটের ভিতরে, এই সেটটার মধ্যে রেঞ্জ অফ এফ সেটের মধ্যে সকল বাস্তব সংখ্যা 2 ছাড়া সবগুলোই আছে। তার মানে এই সেটটা ওই সেটটার প্রকৃত উপসেট। যদি রেঞ্জের সেট প্রকৃত উপসেট হয় কোডোমেইনের, প্রকৃত উপসেট, এই জন্য ওগুলো আলোচনা করছি, প্রকৃত উপসেট হয় কোডোমেইনের, তাহলে কি হচ্ছে? তাহলে এইটা লিখলে অতএব কি হলো? অতএব ফাংশনটি সার্বিক না। আচ্ছা কেন সার্বিক না? যদি এটা সমান হইতো, হ্যাঁ, যে এখানে যে আপনার রেঞ্জ যেটা পাইছেন আর এখানে কোডোমেইন যেটা দেওয়া আছে সমান হলে ফাংশনটা সার্বিক, না হলে সার্বিক না। এই সার্বিকের ইমেজ, প্রি ইমেজ, প্রাক প্রতিবিম্ব এগুলো থেকে আপনারা এটাই জানেন। কিন্তু যদি না জানেন কোনো অসুবিধা নেই, ইন্টারমিডিয়েটে আবার আপনাকে ফাংশন খুব ডিটেল পড়তে হবে, কারণ আপনার সামনে তো সবই ফাংশন, গ্রাফ আছে, বহুত কিছু আছে স্যার। হ্যাঁ, বলবিদ্যা, স্থিতিবিদ্যা, মানে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বলবিদ্যা, এগুলো আছে। সো আপনার ইন্টিগ্রেশন করবেন, ভেক্টর পড়বেন, দুনিয়ার সবই তো ফাংশন স্যার। আচ্ছা এইগুলো নিয়ে কথা বলার মতো কোনো দরকার নেই, বাদ দেন। তাহলে মানে এটাকে অতএব না সার্বিক, মানে কি? এটা ইউনিভার্সাল না, নট অন টু ফাংশন, বা সার্বিক নয়, উত্তর খতম। ভাগেন তাড়াতাড়ি এতে। আচ্ছা বুঝছেন আশা করি, না বুঝলে কমেন্ট করে পরে আলোচনা করবো স্যার, টেনশন নাই। এত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করে, ইয়ে ক্যা বাত হ্যায়।
বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ তো আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, এটা তো আবার এসএসসি লেভেলে করতে আসলো। ও স্যার ওই কিছু গ্রাফটার বাসে না, ওইখান থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় আপনাদের এসএসসি লেভেলে কিছু গ্রাফ আছে, বৃত্তের লেখচিত্র অঙ্কন করো। সো ওইগুলা থেকে রিটেন প্রশ্ন দেওয়া যায়, লেখচিত্র অঙ্কন না করতে দিয়ে বলা যায় তুমি কেন্দ্রটা আর ব্যাসার্ধটা বাইর করো। তার মানে তো ওইটা জানলে তো আপনি লেখচিত্রটা আঁকতে পারবেন। কথা কম কাজ বেশি, চলেন ঠিক আছে। সো এটা তো লাস্ট স্লাইড দেখা যায়। আচ্ছা তাহলে টেনশন নেই, এই যে শেষ করে দিলাম। সেটা কি করবেন শুনেন, সবসময় মনে রাখবেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা এক না থাকলে এটাকে এক বানিয়ে নিতে হবে। যত সহগ থাকবে ওইটা দিয়ে ভাগ দিয়ে দেবেন, যেহেতু এখানে এক আছে সহগ এক এক ওয়ান ওয়ান। আচ্ছা এই এক আছে তো এক দিয়ে আমি আর ভাগ করলে তো ওইটাই থাকবে। সো এখানে যদি দুই থাকতো এখানেও দুই থাকলে এখানেও দুই থাকবে, বৃত্ত হলে তো দুই জায়গায় দুই থাকতে হবে, ওরকম অঙ্কই আপনাকে দিবে। আর যদি ওরকম অঙ্ক না দেয় তাহলে তো অঙ্কটাই ভুল আছে, আর কখনোই নটরডেম কলেজে ভুল অঙ্ক আসতে দেখা যায় নাই। সো বাদ দেন, তাহলে এটাতে টেনশন নাই। সো এখানে যা থাকবে এই এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের সঙ্গে একই সহগ থাকবে, ওই সহগটা দিয়ে ভাগ করে নেবেন। যদি কোনো সহগ না থাকে তাহলে তার ভাগ করার কিছু নাই। আচ্ছা ফাইন, আসেন কারণ তো বুঝলেন। এরপর আপনি কেন্দ্রটা কীভাবে নির্ণয় করবেন দেখেন। কেন্দ্র, এই কেন্দ্রটা এই একটা নির্ণয় করে দিচ্ছি, এইভাবে দ্রুত কেন্দ্রটা নির্ণয় করে ফেলবেন। শুনেন স্যার, এইখানে যে সংখ্যাটা থাকবে এক্সের সঙ্গে, সেই সংখ্যাটা আগে লিখবেন, লেখার পরে একে -2 দিয়ে ভাগ করে ফেলবেন। আর এইখানে যে সংখ্যাটা থাকবে ওটা লিখবেন, আবার ওকে -2 দিয়ে ভাগ করে ফেলবেন। স্যার এটাই কেন্দ্র, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে আমি আপনাদেরকে এটা বুঝাই দিব, এখন মাপ চাই, বুঝাইতে পারবো না। কারণটা হলো কি, এইটা এখন বোঝার সময় না, প্রতিযোগিতায় সাস্টেন করার সময়। আসেন তাহলে কী হলো, এইখানে লিখলেন 1 আর এখানে লিখলেন -2। ওকে, কেন্দ্র শেষ। এইবার ব্যাসার্ধ মামা কই যাবি, তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ব্যাসার্ধ বের করে আর লিখেই একটা √ওভার মেরে দিবেন। অবশ্যই এই √ওভারের সামনে কোনো অবস্থা দিয়ে প্লাস মাইনাস দিবেন না, একটা লাল কালি দিয়ে প্লাস মাইনাস দিয়ে কেটে দিই, কারণ ব্যাসার্ধ একটা দূরত্ব মাত্র, এর কোনো দিক নাই। সো দিবেন না, এটা দি বয়কার ব্যান দন্তানয়কার না। অনেকে এই দূরত্বের সামনে একটা প্লাস মাইনাস দিয়ে স্যার মিস্টেকটা করে ফেলেন, পুরো মার্কসটা চলে যায় আপনার। স্যার এটা করবেন না, এই কষ্ট করে অঙ্ক করে স্যার এই খবর দিয়েন না আমার, যে স্যার এখানে এইরকম একটা ভুল করে এটা দিয়ে ফেলেছিলাম, এইটা করেন না, ঠিক আছে। আচ্ছা এখানে কি করবেন, এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার বসায় দিবেন। তাহলে 1 এর স্কোয়ার কত আর -2 এর স্কোয়ার ইয়ে কিতনা হ্যাঁ দিয়ে দিবেন। দেওয়ার পর একটা সুন্দর করে মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। অলওয়েজ এই জায়গাটা খেয়াল করেন, মাইনাস চিহ্ন দিয়ে এখানে কনস্ট্যান্ট দেখেন তো কত আছে, কনস্ট্যান্ট এই 4টাকে এই পাশে নিয়ে আসলে -4 হয়। তাহলে ডান পাশে 0 চিন্তা করবেন, এখানে 0 চিন্তা করবেন, আর এখানে -4 চিন্তা করবেন। তাহলে এই -4টাকে এখানে লিখে দিবেন, মানে বাম পাশে যেটা থাকে এক পাশে 0 করে দিয়ে বাম পাশে যে কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্টটা দিয়ে দিবেন। 0 থাকলে 0, কোনো কনস্ট্যান্ট না থাকলে 0 লিখবেন, এগুলো তো বুঝেন। আচ্ছা এইটা কত আসতেছে, 2 4 4, এটা তো +4, 8 একে 9, তাহলে 9 রুট করলে 3, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এইটা একটা অ্যান্সার আর এইটা একটা অ্যান্সার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের কি লাগে সেটা একটু জানাবেন। সব সাবজেক্ট থাকবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য। মন থেকে একটু সবাই দোয়া করবেন। আর আমরা দোয়া করি আপনারা সবাই ভালো জায়গায় ভালো করে চান্স পান, মনোপুত রেজাল্ট করেন, কেরিয়ার সুন্দর হোক। যে যারা অভিভাবকরা আছেন তাদের কাছেও দোয়া চাই এবং তাদের জন্য দোয়া রইল। আপনারা যে যেমন শ্রম দিয়ে যাচ্ছেন আপনাদের সন্তানদের জন্য, সেই শ্রমটা কাজে লাগুক। আলবিদা।